কিছু ভালো লাগছে না রে, চল ছোট ফুপির বাড়িতে বেড়াতে যাই। কেন? কি হয়েছে ভাইয়া? আমার এক বন্ধু বিয়োগ হয়েছে রে। ইনহানিল্লাহ। ইন্নালিল্লাহ না, কথাটা ঠিকভাবে বল। আগে বলো, কখন মারা গেছে তোমার বন্ধু? কিছুক্ষণ আগে। তুমি যাবা না সেখানে? সানান আছে ওখানে। আচ্ছা চলো তাহলে, মরিয়ম ফুপির বাড়িতে বেড়াতে যাই। কিন্তু তুমি আবার সেখানে গিয়ে মেহেককে দেখে লজ্জা পাবা না তো? না, আমি প্রয়োজনে সারাক্ষণ ফুপুর সাথে থাকবো। ওকে। খানিক বাদে ওরা রওনা করে মেহেকদের বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এখন শুধু সামিরাদের ফ্যামিলি, দাদি আর শাহেরি আছে। দিনভর রাহেলা সামিরা শাহেরকে বোঝাতে থাকে মডেলিংয়ে রাজি হবার ব্যাপারে। চাচার পরিবারে ঋণের কথা ভেবে অবশেষে মেয়েটি রাজিও হয়ে যায়। সন্ধ্যা থেকে বন্ধু বান্ধব সবাইকে মুঠোফোনে খুশি সংবাদ দেয় শাহের। মডেলিংয়ে চুক্তি হতে যাবে, আজন্ম লালিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এমন খুশির সংবাদ না দিয়ে কি থাকা যায়? শুধু মেহেককে সংবাদটি জানাতে পারেনি মেয়েটি। মেহেকদের বাড়িতে সায়ন গেছে বেড়াতে। বেচারি মেহেকের কি হুঁশ আছে নাকি এখন? শায়নের ফোন কল হয়তো দেখেইনি। চাঁদের লাজে জড়িয়ে রাত হারাচ্ছে গভীরে। লোকালয়ে কমছে কোলাহল ধীরে ধীরে। ক্লান্ত পথিকরা পরিশ্রান্ত দেহে ফিরছে ঘরে। সারানেরও এক ক্লান্ত দিবস কেটেছে আজ। বন্ধু বিয়োগের ব্যথা নিয়ে তার পরিবারকে সান্ত্বনা দিতে হয়েছে দিনভর। রাত 11টা নাগাদ বন্ধুর বাড়ি ছেড়ে সানান ফেরে হোটেল রুমে। ফ্রেশ হয়ে বউকে ফোন দিল গত রাতের নাম্বার থেকে, কিন্তু বউ তো গতকালই ব্লক করে রেখেছে এই নাম্বার। বউয়ের কানে এই আওয়াজ পৌঁছাবে কি করে? পরপর দুবার কল দিয়েছে সানান, দুইবারই ডিসপ্লেতে নাম্বার বিজি দেখালো। সানান ভেবেছে বউ হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই বিরক্ত হয়ে কেটে দিচ্ছে ফোন কল। বউকে আর বিরক্ত করতে চায়নি ছেলেটি। ভেবেছে সকালে উঠে কল দেবে সতেজ চিত্তে। এমনটা ভেবে নিজেও শুয়ে পড়েছে শয্যায়। নিশার অমানিশা কেটে গেলেও কাটেনি ঘন কুয়াশা। নতুন সকালকে কুয়াশা যেন চাদর মুড়ি দিয়ে রেখেছে। এরই মাঝে শাহেরকে নিয়ে রাহেলা আর সামিরা রওনা করে ঢাকার উদ্দেশ্যে। স্বভাবে বিশ্বাসী শাহের ওদেরকে বিশ্বাস করে যাত্রা করলো নতুন গন্তব্যে। একই গাড়িতে মোকাম্মেলও রয়েছে। রসের হাড়ির ন্যায় পেট নিয়ে ড্রাইভিং সিটের পাশের সিটে বসেছে মোটু লোকটি। আর শাহের সহ 3জন নারী পেছনে। বেচারি শাহের চুপি চুপি ভাবছে, এত যত্ন করে ভাড়াকৃত প্রাইভেট কারে ঢাকায় নেওয়ার কারণ কি? এখনও তো মডেল হয়নি। মোকাম্মেল মিডিয়ায় ছোটোখাটো কাজ করে ঠিক, কিন্তু এত বড় লোক না যে প্রাইভেট কারে যাতায়াত করবে। তবে আমাদেরকে কেন নিচ্ছে এমন যত্ন সহকারে? সময় গড়িয়ে যায় নিরন্তর বয়ে চলা স্রোতের ন্যায়। সময়ের চিরন্তন ধারায় আজও ক্ষণে ক্ষণে চুপি চুপি বাড়ছে দিবস বেলা। মোকাম্মেলের প্রাইভেট কারও এগিয়ে এসেছে মেহেরুন্নেসার বাড়িকে পেছনে ফেলে। গাড়িতে বসে শাহের আনমনে ভাবছে সানানের সাথে কথা বলা উচিত। গত রাতে ফোন দেওয়ার কথা ছিল ডাক্তার সাহেবের, একবার ফোনও দিল না আমায়। সকালে উঠে ফোনে সানানের কোনো মিসড কলও দেখতে পায়নি মেয়েটি। কি করে দেখতে পাবে? আগেই তো ব্লক করে রেখেছে। কিন্তু নিজের অজান্তে স্বামীর উপর ভীষণ অভিমান হচ্ছে মেয়েটির। বরমশাই একটু খোঁজও নিল না বিয়ের পর থেকে। নববধূকে কত ভালোবাসে সবার পর, আর আমি হলাম অভাগী, স্বামী সোহাগ বিভাগী। শাহেরের এসব বৈরী ভাবনার মাঝে যুক্ত হলো অন্য ভাবনা। মুঠোফোন নেই তার কাছে। আজ সকালে শয্যা ত্যাগ করে ফ্রেশ হতে যায় মেয়েটি। ফ্রেশ হয়ে কক্ষে ফিরে এসে মুঠোফোনটি আর খুঁজে পায়নি। মুঠোফোন খুঁজতে শুরু করলে চাচি রাহেলা ধমকের সুরে জানায়, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে তো, মোবাইলটা আমি নিয়ে চার্জে দিয়ে রাখছি। শাহের চাচিকে বিশ্বাস করে ব্যস্ত হয় নিজেকে তৈরি করতে। বাড়ি থেকে বের হবার সময় রাহেলার নিকট হতে মুঠোফোন চাইলে কুটনি মহিলাটি জানায়, গাড়িতে উইঠটা ফোন নিস। ফোন আমার ভ্যানটি ব্যাগে নিছি। শাহেরও 7-5 না ভেবে বোকার ন্যায় উঠে যায় গাড়িতে। মাতৃহারা শাহের কিশোরী বয়স পর্যন্ত বেশ চতুরী ছিল। বাবার মৃত্যুর পরে পুরোপুরি এতিম, অসহায়, বড্ড একা হয়ে যায়। কথায় বলে না, একা আর বোকা সমান কথা। শাহেরের বেলায় হয়তো এই কথাটি যথার্থ যৌক্তিক, নয়তো এহেন ভুল করার কথা নয়। গাড়িতে চলছে এখন মাঠঘাট পেছনে ফেলে। সীমাহীন দুর্ভাবনায় দুলে মেয়েটি আছে শঙ্কিত চিত্তে। স্বামীর সাথে আলাপের বড্ড বাসনা যে তার। একবার ফোন আলাপের অভিপ্রায়ে চাচির কাছ থেকে নিজের ফোনটি চায় শাহের। চাচি রাহেলা প্রথমে একটা ধমক দিল, এই গাড়িতে বইসা কথা বললে তোর বমি হইতে পারে, পরে কথা বলিস তো। মেয়েটা ভীষণ বিরক্তর সাথে পাল্টা জবাব দিল। আপনি এবার আমার মোবাইলটা দেন তো। রাহেলা নিজের ভ্যানিটি ব্যাগে হাত ঢুকিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ফিচেল হেসে জানায়, ভুলে তোর মোবাইল খান আনতে মনে নেই রে শের। চাচির কথায় ভীষণ ক্ষুব্ধ হয় মেয়েটি। রাগান্বিত বদনে বিরক্তির সুরে বলে, এই না বললেন মোবাইল ব্যাগে নিয়েছেন। একবারই তো বললাম, ভুল হইছে, মোবাইল আনা হয় নাই সাথে। চাচির জবাবে আচানক যেন প্রগাঢ় অমানিসার ছাপ এলো শাহেরের বদনে। সে অনামিষের ঘরে ভীষণ ক্ষুব্ধ স্বরে মেয়েটি সামিরাকে বলে, তোর মোবাইলটা দে তো সামিরা। আমার মোবাইলটাই না টাকা নাই। রিচার্জ না থাকুক ধার করে আনবো টাকা।
ধার করে টাকা আইনাও আমি খরচ করে পালাইছি। সাহের হতবিহ্বল হয়ে যায় ওর জবাব শুনে। ধীরে ধীরে যেন ভয়ের স্পন্দন শুরু হচ্ছে বক্ষে। আজ কি ভুল করলো? তবে না, হয়তো ভুল নয়, সামিরাও তো সাথেই আছে। ক্ষতি করতে চাইলে নিজ মেয়েকে তো সাথে নিয়ে আসতো না চাচি। এমনই সান্ত্বনার ভাবনা ভেবে নীরব হয়ে যায় মেয়েটি। নীরবতার মাঝে আচানক নির্দেশে ধরা দেয় নয়নে। গাড়িও চলতে থাকে আঁকাবাঁকা পথ পেরিয়ে। ঘুম ঘরে ভার্সিটির সামনে আসা সে আগন্তুককে স্বপ্নে দেখতে পায় মেয়েটি। সে মুখ ঢেকে রাখা লোকটি যেন ডাকছে ওকে। শাহেরও ঘুমের মাঝে এগিয়ে যায় লোকটির কাছে। এই স্বপ্নের মাঝেও লোকটি হারিয়ে যায় আড়ালে। স্বপ্ন নিদেই সব ভয় শঙ্কাকে পেছনে ফেলে শাহের ছুটতে থাকে সেই লোকের পিছু পিছু। নতুন দিবসের অরুণালোকে আলোকিত পুরো ভবন, সর্বত্র যেন বিস্তার সে আলোকের। চুপি চুপি হোটেল রুমের বাতায়নে উকি দিল সে অরুণালোক। পুরো পর্দা হয়ে কক্ষের ভেতর এসেছে খানিকি। সকালও গড়িয়ে যাচ্ছে সময়ের নিরন্তর খেলায়। আজ সানানের ঘুম ভেঙেছে একটু দেরি করে। ছেলেটি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয় ঝটপট। তারপর হোটেল রুমের শয্যায় বসে মুঠোফোন নিয়ে কল দেয় বউকে। পরপর দুবার রিং হলো, ফোন রিসিভ করেনি সাহের। কি করে রিসিভ করবে? মুঠোফোনই তো নেই সাহেরের কাছে। ফোন রয়েছে কুটনি রাহেলার জিম্মায়। বউকে রিচ করতে না পেরে সানান খানিক চিন্তিত হয়ে পড়ে। চিন্তার সে মৃদু আবেশ নিয়ে তৎক্ষণাৎ ফোন দেয় সায়নকে। ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে সায়ের সম্পর্কে। কিন্তু সায়ন জানায় ওরা বাড়ি ফেরেনি, এখনো রয়েছে ছোট ফুপুর বাড়িতে। ভাইয়ের সাথে ফোন আলাপ সেরে ছেলে এটি কল দিল দাদিকে। দাদি শিওরের পাশে সবসময় একটা মুঠোফোন থাকে। দাদির নাম্বারে কল দিয়েও রিচ করা যাচ্ছে না কিছুতে। কি করে রিচ করবে? রাহেলা তো ফোন সরিয়ে রেখে গেছে মেহেরুন্নে স্যার নিকট থেকে। বাড়িতে ফোন গালাপ করতে না পেরে দুঃসহ দুশ্চিন্তায় ঘিরে যায় ছেলেটির হৃদয়। সেই দুশ্চিন্তাকে সঙ্গী করে বেচারা এবার কল দিল সাদেক চাচাকে। চাচাও রিসিভ করেনি ফোন কল। কোনোভাবেই বউকে রিচ করতে না পেরে ভীষণ হতাশায় বেসামাল ছেলেটি। একরাশ বিষণ্ণতা এসে যেন ত্রাহি ত্রাহি করে ঘিরে ধরল তাকে। ছেলেটি আনমনে ভাবছে, গতকাল কি বলতে চেয়েছিল আমার লাজবুধু। মৃত বন্ধুর বাড়িতে থাকায় তখন মন খুলে ফোন আলাপ হয়নি বউয়ের সাথে। আর এখন তো বউকে রিচ করায় দেয়। ভীষণ অশান্তিরা বিভীষিকার মতো করে এসে দাঁড়িয়েছে হৃদয় দ্বারে। ছেলেটি ভাবছে আবাসিক হোটেলের রুফটপ রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট সেরে আসি, ফিরে এসে আবার মুঠোফোনে কল দিয়ে খোঁজ নিব। কিন্তু না, আজ আর পা চলছে না, কদম থমকে গেল। এই হোটেল রুমের ভেতরে সারান ভাবছে কোনো ক্ষতি হয়নি তো। এতিম মেয়েটার অদৃশ্য নিয়তির নির্ধারণ খেলা এসে মেয়েটিকে জড়িয়ে দিল আমার জীবনে। আমারই তো দেখভাল করার কথা ছিল। গতকাল এত ব্যস্ততায় জড়িয়েছিলাম যে ওর কথাও শুনতে পারিনি। এসব বিষণ্ণ ভাবনার দোলাচলে হারিয়ে সানান পুনরায় ফোন হাতে নিল। বার কয়েক রিং করলো চাচা দাদির নাম্বারে। স্যারের নাম্বারেও কল দিল শঙ্কিত চিত্তে। কারোর সাথে ফোন আলাপ করতে না পেরে শেষ পর্যন্ত ফোন কল দেয় বাড়ির কাজের ছেলে মনটাকে। মনটা রিসিভ করে তৎক্ষণাৎ সানান জিজ্ঞাসা স্বরে শুধায়, সেহের কোথায় রে মনটা? সেহেরা আফাই তো বাইতে নাই। আমি সকালে কামে আইসা বাইতে দেহি নাই আফারে। আচ্ছা, ছোট চাচা কোথায়? চাচাই ঘরেই আছে। ফোনটা নিয়ে যা তো চাচার কাছে। মনটা দ্রুত ফোন নিয়ে যায় সাদেক চাচার নিকটে। সানান লাইনে থাকা এবার আর এড়িয়ে যেতে পারেনি চাচা। সানান উৎকণ্ঠিত কণ্ঠে শুধায়, আমার ফোন রিসিভ করেননি কেন চাচা? আর সেহের কোথায়? আমার কোনো সাইলেন্ট করা ছিল। আমার ফোন সাইলেন্ট করা ছিল, তোর কল দেখি নাই। আর শের তো বাড়িতে নাই। বাড়িতে নেই মানে? তোর চাচি আর সামিরারে নিয়ে কোনো এক বান্ধবীর বাড়িতে গেছে শেহের। এত মানুষ নিয়ে কেউ বান্ধবীর বাড়িতে যায় নাকি? কেউ হয়তো যায় নাই, কিন্তু শেহের তো গেছে। তোর চিন্তা নাই, আয়সা পড়বো এখনই। সত্যি করে বলুন তো, সেহের কোথায়? বললাম তো, বান্ধবীর বাড়িতে। সারান বোধগম্য হলো যে চাচা কিছু লুকোচ্ছে। চাচার সাথে ফোন আলাপ বন্ধ করে ছেলেটি ফোন দেয় চাচিকে। কারণ চাচার ভাষ্য মতে চাচির সাথে গেছে শাহের, তাই চাচিকেই ফোন দিল এখন। কিন্তু না, চাচির নাম্বারটিও বন্ধ রয়েছে। চাচির নাম্বারটি বন্ধ দেখে সন্দেহের চূড়ান্ত বীজ রোপিত হলো সানানের হৃদয়ে। চাচা জানিয়েছে শাহের বান্ধবীর বাসায় গেছে। সত্যতার যাচাইয়ে ছেলেটি এবার ফোন দিল মেহেককে। বান্ধবী তরির বাসায় দ্রুত খোঁজ নেওয়ার অনুরোধ করলো মেয়েটিকে। তরির সাথে আলাপ করে মিনিট পাঁচেকের মধ্যে মেহেক মুঠোফোনে সানানকে জানায়, তরির বাসায় যায়নি সেহের, তবে গত সন্ধ্যায় সেহের আমাকে বলেছিল কোথায় যেন মডেলিংয়ে চুক্তিবদ্ধ হতে যাবে। সানান তৎক্ষণাৎ ফোন কেটে কল দেয় বাড়ির সামনের দোকানে। দোকানে তেমন ব্যস্ততা ছিল না। সানানের ফোন রিসিভ করে প্রথমবার রিং হতে দোকানে সিসিটিভি ফুটেজ দেখার অনুরোধ করে দোকানদারকে। শহরের বাড়ি থেকে বের হবার যাবতীয় ঘটনা সম্পর্কে সানান জানতে চায় ফুটেজ থেকে। সিসিটিভি ফুটেজ দেখে কয়েক মিনিট পর দোকানি জানায়, সকালের দিকে একটা প্রাইভেট কারে কইরা রাহেলা ভাবি আর সামিরার সাথে শহরে কোথায় জানি গেছে। তাই নাকি? আচ্ছা, আপনি প্রাইভেট কারের নাম্বারটা বের করে দিন তো। দোকানে সিসিটিভি ফুটেজ দেখে মিনিট দুয়েকের মাঝে প্রাইভেট কারের নাম্বার জানিয়ে দেয়। বউকে নিয়ে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে আজ সানানের হৃদয়ে। গাড়ির নাম্বার নিয়ে ছেলেটি ফোন দিল থানায়। ওসিকে প্রাইভেট কারের নাম্বার জানিয়ে লোকেশন ট্র্যাক করার অনুরোধ করলো। ফোন কল কেটে এক গ্লাস পানি খেয়ে নিল ছেলেটি।
এরপরই বিষণ্ণ চিত্তে ফোন দিল সায়নকে। মেহেকদের এবং তরিদের থানায় যোগাযোগের আদেশ দিল ভাইকে। ছেলেটির বুক কেঁপে যাচ্ছে অজানা আশঙ্কায়। আজ যেন একটু বেশি মায়া হচ্ছে বউয়ের জন্য। হৃদয়টা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে বউ হারানোর অজানা আশঙ্কায়। মডেলিংয়ের কথা বলে বউকে ধ্বংসের পথে নিয়ে গেল নাকি? ছেলেটির এমন বেসামাল ভাবনার মাঝে ওসি সাহেবের ফোন কল এলো। ওসি সাহেব জানালো, সেই প্রাইভেট কারে লোকেশন ট্র্যাকার নেই, তাই লোকেশন জানা যাচ্ছে না। শুনুন ওসি সাহেব, মডেলিং এর জন্য ওরা আমার স্ত্রীকে নিয়েছে। ওই গাড়ি সম্ভবত ঢাকার দিকে এসেছে। পুলিশও যেন আজ একটু বেশি হেল্পফুল। ভীষণ আন্তরিকতার সাথে ওসি জবাব দেয়, ঠিক আছে, ঢাকা পর্যন্ত যেতে যেসব থানা গাড়িটি অতিক্রম করবে তার সব থানায় গাড়ির নাম্বার আমি জানিয়ে দিচ্ছি। হয়তো একটু দেরি হবে, তবে গাড়ি বের করা যাবে। আমার চাচাকে আটক করুন প্লিজ, তাহলেই জানা যাবে সেহেরকে নিয়ে চাচি কোথায় গেছে। ঠিক আছে। থানায় ফোনালাপ শেষ করে সানান ফোন দেয় উত্তরার এক ধনাঢ্য বন্ধুকে একটি গাড়ি পাঠানোর অনুরোধ করে আবাসিক হোটেলের সম্মুখে। গাড়িতে ঢোকা থেকে বাড়ির পথে যাত্রা করতে চায় সানান। শহরের গাড়ির নাম্বার তো জানাই আছে, প্রতিমধ্যে যদি কোনোভাবে বউয়ের গাড়ির দেখা মেলে। শহরকে নিয়ে মোকাম্মেলের গাড়ি চলে এসেছে ঢাকায়। উৎকণ্ঠিত মেয়েটি আজ বিষণ্ণ ভাবনায় খেয়ে হারাচ্ছে। বারবার কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে। মাঝখানে গাড়িতে বসে মত পরিবর্তন করেছিল মেয়েটি, স্পষ্ট জানিয়ে দিয়েছিল সবাইকে, আমি ঠিকই মডেল হইতে চাই, তবে আজকে আর আমার কোথাও যাওয়ার ইচ্ছা নাই। গাড়ি ঘুরন্ত বাড়ির পথে। চাচি রাহেলা অগ্নি চোখে দুটো ধমক দিয়ে বলে, একটা সর্দিমু বেদব, তোরে তো তোর ছোট চাচাই মানুষ করছে, চাচার বিপদের দিনে সাহায্য করবি না, নিজের স্বপ্ন শেষ কইরা দিবি। আমার অশান্তি লাগছে চাচি, কিছু ভাল লাগছে না আজকে। একটু সবুর কর, আর মাত্র কিছুক্ষণ। শহরে চুপসে যায় চাচির কথা শুনে। এই চাচা চাচি কখনোই ভালোবাসেনি মেয়েটিকে। উল্টো ওর বাবা রেখে যাওয়া সব অর্থ আত্মসাৎ করেছে তাদের পালক মেয়ে সামিরা। ভীষণ আয়েসে বিলাসী জীবন যাপন করেছে, আর নিজ বাড়িতে আশ্রিতার মতো থেকে কত কষ্ট করেছে শহর। আজ সবই স্মরণে এসেছে মেয়েটির। এরই মাঝে গাড়ি এসে থেমেছে উত্তরার একটা আবাসিক হোটেলের সামনে। শহর ভ্রুকুচকে চিন্তিত কণ্ঠে শুধায়, এখানে কেন থামলো গাড়িটা? এই হোটেলে বসাই মর্নিং এর চুক্তি হইব। মোকাম্মেল জবাব দেয় তৎক্ষণাৎ। শহরের কদম থমকে যায় শঙ্কায়। অজানা ভয়রা এসে গ্রাস করছে অবাধ্য হৃদয়কে। মন যেন আজ সবকিছুতেই বারণ করছে বারংবার। হঠাৎ সামিরা হাতে টান দিয়ে বলল, এই দাঁড়ায় আসুস কেন? চল তো, তাড়াতাড়ি চল। জোর কদমে ওরা এসে হোটেলে লিফটে উঠে যায়। খানিক বাদে লিফট এসে থামে পাঁচতলায়। হোটেলের বিশাল করিডোরে হেঁটে হেঁটে রাহেলা মুঠোফোনে কল দেয় রূপমকে। কল রিসিভ হতে ফিসফিসিয়ে বলে, তো ঝামেলা কইরা এই মাইয়া আনা লাগি, তুমি বেশি নিরাপদ থাকতে চাইছো রূপম? সায়ন শামস ও তো গতকাল থেকে বাড়িতে নাই। তুমি তো বাড়ি থেকে উঠে আনতে পারতা। বাড়ির থেকে শহরকে উঠে আনতে গেলে পুলিশ মাঝখানে আটকাইয়া ফেলতে পারত। ইদানিং সব কিছুতে কেমনে জানি পুলিশ টের পাওয়া যায়। এই কারণেই কৌশলে আপনার মাধ্যমে আনছি। আমার কিন্তু চিন্তা লাগতেছে খুব, আমি যদি ধরাও খায়া যাই। কেমনে ধরা খাইবেন? আমি তো খেলখেতের বাড়িতেও আপনাদের নেই। ওই বাড়িতে আব্বু আছে। আপনাকেও নিরাপত্তার কথা চিন্তা করেই এই হোটেল ঠিক করছি। তারপরও ভয় লাগে। সব বাইরে বলবেন যে আপনি মোকাম্মেলের মডেলিংয়ের কথা বিশ্বাস করছেন। বিশ্বাস করেই মডেল বানাইতে নিজের মাইয়া সহ শেহরকে নিয়ে আসছেন। প্ল্যান মতো যে শেহরকে নষ্ট করতে আনছেন এটা কারো কাছে কোনোদিনই স্বীকার করবেন না। আর মোবাইল নম্বরও তো নিজেরটা ব্যবহার করেন নাই, তারপর এত ভয় কিসের? ভয় একটু লাগে, তবে মনে হয় না ওর পক্ষে কেউ কথা কইব। সানান তো ওরে পাত্তাই দেয় না। সানানের মনের কথা বোঝান যায় না। মাল ঠিক থাকলে সানানও হয়তো ঠিকই রাখবো, কিন্তু ওর মালই তো আজকে নষ্ট হয়ে যাইব। অনেক কষ্ট করছি রূপম, তুমি মোটা টাকা না দেখাইলে এমন কাম আমি করতামই না। তুমি আমার টাকাটা ঠিক মতো দিয়া দিও। বোঝই তো আমাকে অনেক ঋণ। তোমার কাছ থেকে টাকাটা পাইলে বিরাট উপকার হইব। আর শোনো, মাল কিন্তু এখন একদম তোমার
রুমের সামনেই। পিশপিশিয়ে এটুকু বলে রাহেলা ফোন কেটে দেয়, কারণ মোকাম্মেলের সাথে ওরা চলে এসেছে হোটেলের প্রান্তবর্তী একটা কক্ষের সম্মুখে। পিশপিশিয়ে করা চাচির এমন ফোনালাপের কিছুই বুঝতে পারেনি শেহের। হোটেলের এই প্রান্তবর্তী কক্ষে মোকাম্মেল নক করতে থাকে বদমাইশি বদনে। এক পৈশাচিক হাসি নিয়ে দরজা খুলে রূপমকে দেখে শেহের দৌড় দেওয়ার চেষ্টা করতে সামিরা আর রাহেলা আটকে ধরতে চায়। শরীরের সমস্ত শক্তি দিয়ে শেহের লাথি দেয় সামিরার তলপেটে। সামিরা গিয়ে ছিটকে পড়ে মায়ের গায়ে। ভুড়ি মোটা রূপম আর মোকাম্মেল এগিয়ে এসেছিল শেহেরকে ধরতে, কিন্তু শেহের এক দৌড়ে লিফটের সামনে চলে আসে। কিন্তু এলোমেলো দৌড়ের ধাক্কায় লিফটের সামনে দাঁড়ানো একজন লম্বাটে পুরুষ মেঝেতে পড়ে যায়। শেহের কি এখনো দাঁড়িয়ে আছে নাকি? বেচারি নিজেও পড়ে গেছে সেই পুরুষ লোকের পাশে। এরই মাঝে লিফট ওপেন হওয়ায় শেহের লাফিয়ে উঠে দাঁড়ায়। মেঝেতে পতিত হওয়া সেই পুরুষও ঝটপট করে উঠে দাঁড়ায়। লিফটের উদ্দেশ্যে পা বাড়ানোর ক্ষণে আচানক শেহেরের দৃষ্টি বিনিময় হয় সেই পুরুষের সাথে। হঠাৎ সেই পুরুষকে দেখে বিস্ময়ে চমকে যায় শেহের। এতক্ষণের উপর মোকাম্মেলও চলে এসেছে লিফটের সম্মুখে। এই ভবের হাটে নিত্য ঘটে যায় অনেক ঘটনা। এসব ঘটনার বিধির লীলা খেলা বোঝা বড় দায়। কিছু কিছু ঘটনা তো বিধির ইশারায় কাকতালীয়ভাবেই ঘটে। এই যে রূপমের সম্মুখ থেকে দৌড়ে এসে শেহের ধাক্কা দিল একজনকে, সে আর কেউ নয়, স্বয়ং শেহেরেরই স্বামী ডাক্তার সানান আন্দালিব। কয়েকদিন ধরে উত্তরার এই আবাসিক হোটেলে অবস্থান করছে সানান। কিছুক্ষণ আগে ছেলেটি বন্ধুকে ফোন দেয় একটা গাড়ির জন্য। হোটেল সম্মুখে বন্ধুর গাড়ি এসেছে মাত্রই। বইয়ের খোঁজে গাড়িতে করে বাড়ির পথে যেতে চেয়েছিল ছেলেটি। সেই অভিপ্রায়ে হোটেল রুম ছেড়ে এলো লিফটের সম্মুখে। আর বউটাও না রূপমদের কাছ থেকে ছুটে এসে ধাক্কা দিয়ে ফেলে দিল বেচারাকে। রূপম স্বপ্নেও ভাবেনি যে এই হোটেলেই সানান রয়েছে। লিফটের সামনে প্রতিমশাইকে দেখে শেহের লাফিয়ে পড়ল বুকে। বেশ কিছুক্ষণ ধরে বউ হারানোর ভয়ে ভীত হয়ে পড়েছিল সানান। কাছে পেয়ে বুকের মাঝে যেন মিশিয়ে নিচ্ছে বউটাকে। এই প্রথমবার আলিঙ্গন হলো দুজনার, তাও অসময়ে এক বৈরীক্ষণে। ওদের প্রথম আলিঙ্গনের ক্ষণে রূপম এগিয়ে আসে সানানকে আঘাত করতে। বউকে সরিয়ে দিয়ে ছেলেটি সজোরে লাথি দেয় রূপমকে। বদমাসটা বেসামাল হতে সানান লাফিয়ে চলে যায় ওর কাছে। গলা চেপে দেয়ালে ঠেকিয়ে চিৎকার করে শুধায়, আমার বউকে ধরে এনেছিস কেন? আচানক পেছনে থাকা লিফট ওপেন হয়ে গেল। সেই লিফট থেকে পুলিশ চিৎকার করে রূপমকে ছেড়ে দিন ডাক্তার সাহেব, আমরা এসে গেছি। বলল। তবুও বারংবার সানান ঘুষি দিয়ে যাচ্ছিল সজোরে। আর মোকাম্মেল সে তো পালিয়ে যাবার চেষ্টা করতে পুলিশ আটক করে। পুলিশ অফিসার কাছে এলে রূপমকে সেদিকে ধাক্কা দিয়ে সানান শুধায়, কিভাবে খোঁজ পেয়েছেন আপনারা? আপনাদের বাড়ির সংশ্লিষ্ট থানার পুলিশ সাদেক আহমেদ নামক একজনকে আটক করেছে। ওনার মুখ থেকেই হোটেলের নাম শুনে সেখানকার ওসি আমাদের উত্তরা থানায় ফোন করে দেয়। আমরা উত্তরা থানা থেকে প্রথমে হোটেলের রিসেপশনে এসেছি। রিসেপশন থেকে রূপমের রুম নাম্বার জেনে সোজা 5 তলায় চলে এলাম। সানান হাসপাস করতে করতে পাশে দাঁড়ানো বউকে শুধায়, শেহের, তুই তুই সরি, আপনি ঠিক আছেন তো লাজবধূ? শেহের নয়নের জল মুছতে মুছতে জবাব দিল, জি, আমার কোনো ক্ষতি করতে পারেনি শয়তানগুলো। সানান হতাশ বদনে গম্ভীর কণ্ঠে পুলিশকে অনুরোধ করে। সব কটাকে নিয়ে যান অফিসার সাহেব। পুলিশ রূপমের হাতে হাতকড়া পড়াচ্ছিল। আচানক রাহেলা ছুটে এসে সানানের পায়ে পড়তে যায়। ছেলেটি লাফিয়ে সরে যায় দূরে। তারপর বজ্রকণ্ঠে শুধায়, এমন কাজ করেন কেন যেখানে পুত্রের সমতুল্য কারো পায়ে পড়তে হয়? আমি এইসবের কিছু জানি না বাবা। মডেলিং এ চুক্তি করতে নিয়ে আসছিলাম শেহেরে। রূপমের ষড়যন্ত্রের কথা কিছু জানতাম না। জানলে কি আর আমার নিজের মাইয়া নিয়ে আসতাম? লাহেরার কথা শুনে সানান গম্ভীর কণ্ঠে জবাব দেয়, ঠিক আছে, পুলিশি তদন্তেই বেরিয়ে আসবে সব। কুটিল রাহিলার কান্নারা যেন কুল হারিয়েছে আজ। বেচারি কেঁদে কেঁদে বিলাপে সুরে বলে যাচ্ছে, শেহেরে তো কোনো ক্ষতি হয় নাই, তুমি পুলিশে দিতে চাইছো কেন? আমরা তো এক পরিবারেরই মানুষ। আমার স্বামীরা এখনো আনমেরিড। ওর কথা চিন্তা কইরা হইলেও তুমি আমা করে পুলিশে দিও না। আমার বউকে আপনি রূপমের হাতে তুলে দিতে এনেছেন। আমার ইজ্জত নিয়ে খেলতে চেয়েছেন আপনি, আর আপনাকে আমি ছেড়ে দেব? সানানের অনল ঝরা কণ্ঠ শুনেও দমল না রাহেলা। করজোরে অনুরোধ করে বলল, প্লিজ তুমি আমার কথাগুলো একটু শুনো, কোথাও একটু বসো। আমি তো তোমার মার মতো, এক জায়গায় বসে শুধু কথাগুলো শোনো। চলুন তাহলে। হাত করা পরিহিত রূপম মোকাম্মেল সহ সবাইকে নিয়ে পুলিশ চলে আসে রূপমের কক্ষে। এসে কক্ষ দ্বার বন্ধ করে রূপমের গলা আবারও চেপে ধরল সানান। দেয়ালে মাথা ঠেকিয়ে প্রশ্ন করল, আমার বউকে কেন ধরে এনেছিস জানোয়ার? মেয়ে মানুষ নষ্ট করা এত শখ কেন তোর? স্যার গলা স্যার আমার, মইরা যাইতাছি। রূপমের আর্তচিৎকারে পুলিশে গিয়ে এসে ছাড়িয়ে নেয় সানানকে। পুলিশি ক্ষুব্ধ স্বরে জিজ্ঞাসা করে রূপমকে, কেন নষ্ট করতে চেয়েছিস অন্যের বউকে?
মেঘের ন্যায় মলিন বদনে রূপম জবাব দেয়। আমি শেহরে নষ্ট করলে সানান ওরে ডিভোর্স দিয়ে দিত, তাইলে আমি ওরে বিয়ে করতে পারতাম। সানান দুটো চড় দিয়ে বলছে, যা এবার লাল দালানে গিয়ে বিয়ে করে আয়। সাহেরের স্বামী রূপমকে বেশ মেরেছে। চঞ্চলা সাহের কি বসে থাকবে নাকি? বেচারি গিয়ে সামিরার গলা চেপে ধরে বলল, আমারে খুব একা মনে করছিলি না তোরা? বউকে প্রতিশোধ পরায়ণ হতে দেখে সানান ঈষৎ হেসে বলল, লাজবধূ ছেড়ে দিন ওকে, ওর বিচার আইনের মাধ্যমে হবে। সাহের ধাক্কিয়ে ছেড়ে দিয়েছে সামিরার গ্রীবা। সানান এসে রাহেলার মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করে, কত টাকা খেয়েছেন রূপমের কাছ থেকে? বিশ্বাস করো 1 টাকাও খাই নাই। মোকাম্মেল পাশ থেকে বলে দেয়, মুকেল 2 লাখ টাকা চুক্তি করছে লাইলা বেগমের সাথে। রাহেলা বিলাপ শুরু করে দিল। এবার সানান আমার আবিয়াত্তা মাইয়াডারে জেলে দিয়া জীবনটা নষ্ট কইরো না সানান, তোমার আল্লাহর দোহাই লাগে। পুলিশ অফিসারের পানে চেয়ে শীতল কণ্ঠে বলে, অফিসার সাহেব, এটা আমাদের পারিবারিক ব্যাপার তো, আমার চাচাকে আর চাচাতো বোনকে জেলে দেওয়ার দরকার নেই, ওদেরকে অন্যভাবে শাস্তি দিন। কিভাবে শাস্তি দেব ডাক্তার সাহেব? আমার চাচি আর চাচাতো বোনের সাথে রূপমের খুব ভাব, এতই যখন ভাব তখন গুন্ডা রূপমের সাথে সামিরাকে বিয়ে দিন। ঠিক আছে। আমি ময়রা গেলেও বিয়ে করবো না সামিরারে। রূপম চিৎকার করে প্রতিবাদ করলো। কে শোনে ওর কথা? এদিকে রূপমের সাথে বিয়ের সিদ্ধান্ত শুনে সামিরা আর রাহেলা তো মহাখুশি। সামিরা বড়লোক ও পুরুষদের ভীষণ পছন্দ করে। রূপমের পানে চেয়ে আসন্ন বিয়ের খুশিতে যেন গদগদ করছে এখন। এদিকে পুলিশকে বিয়ের অনুরোধ শেষে সানান বউয়ের পানে চেয়ে বলল, চলুন রাজবধূ, আমাদের আর কাজ নেই এখানে। সাহেব এগিয়ে আসে বরের পিছু পিছু। কক্ষ থেকে বের হয়ে সানান বউকে শুধায়, কিছু খেয়েছেন সকালে? না। চলুন হোটেলের রুফটপ রেস্টুরেন্ট থেকে হালকা কিছু খেয়ে আসি। আমি আগে বাড়ি ফিরতে চাই, দাদি টেনশন করবে। ঠিক আছে, চলুন তাহলে। আপনি কি খেয়েছেন সকালে? কিছু না। আরে চলুন তাহলে রেস্টুরেন্টে। বর এখনো অভুক্ত আছে। এমনটা শুনে সাহের যেন উতলা হয়ে উঠল। রেস্টুরেন্টে যাবার উদ্দেশ্যে দুজনে পা বাড়ালো লিফটের পথে। খানিক বাদে লিফট থামলো রুফটপ রেস্টুরেন্টের সম্মুখে। ওয়েটারকে খাবারের অর্ডার দিয়ে দুজন বসে আছে মুখোমুখি। সাহের আনমনে ভাবছে, না জানি এভাবে ঢাকায় আসার জন্য যদি বকা দেয় আমায়, এমনটা ভেবে মেয়েটা নিজে থেকে বলে যাচ্ছে, শুনুন, আমি না মডেলিংয়ের ব্যাপারটা জানাতেই গতকাল আপনাকে ফোন দিয়েছিলাম, আর আপনি তো। সরি রাজবধূ, আমি তখন বন্ধুর লাশ নিয়ে ওর বাড়িতে গিয়েছিলাম। আমায় বললেন রাতে কল দিবেন। দিলাম তো। কই, আমি তো কোনো ফোন কল পাইনি। রবি নাম্বার থেকে কল দিয়ে নাম্বার বিজি পেলাম আপনার। কোনো রবি নাম্বার থেকে গত রাতে আমার মোবাইলে কলই আসেনি। তাছাড়া আমি আপনার রবি নাম্বারও চিনি না। সেদিন রাতে ডিটেকটিভ ব্রাঞ্চের লোক সেজে রবি নাম্বার দিয়ে অনেকক্ষণ কথা বললাম তো আপনার সাথে। সেটা আপনি ছিলেন? অবাকের সুরে প্রশ্ন করে শাহের। সানান মৃদু হেসেছে আর চোখেছে। এরই মাঝে ওয়েটার খাবার নিয়ে এসেছে। দুজনে ব্যস্ত হলো ভোজন বিলাসে। খুব বেশি কিংবা ভারী খাবার নয়, হালকা খাবারে শুধু ক্ষুধা নিবারণের চেষ্টা। সানান নিজ হাতে সার্ভ করে দিচ্ছে বউকে। ঝটপট আহার শেষে ডাক্তার সাহেব সস্ত্রীক চলে আসেন হোটেলস্থ নিজ কক্ষে। বেচারা কক্ষদ্বার বন্ধ করতে শেহরের গলা শুকিয়ে আসে অজানা ভয়ে। সানান ব্যস্ত হয়ে পড়ে নিজের জিনিসপত্র গুছাতে। বউকে নিয়ে বাড়ি যাবে, তাই এখনই রুম ছেড়ে দিবে তো। ব্যাগে কাপড় চোপড় ভর্তি করতে করতে আর চোখে তাকায় বউয়ের পানে। বেচারা চঞ্চলা বউটি ভয় আর শঙ্কায় কেমন যেন মনমরা হয়ে আছে। চাচি আর চাচাতো বোনের বেইমানির ঘটনা বড্ড ভেঙে দিয়েছে মেয়েটিকে। এখনো অজানা ভয় ঘিরে রয়েছে মেয়েটার অবাধ্য হৃদয়কে। এমন ভিতর হৃদয়ের মেয়েটিকে এখনই বকাঝকা করতে চায় না সানান। উল্টো ভয় দূরীভূত করে বউকে স্বাভাবিক করার বড্ড ইচ্ছে ছেলেটির। তাই তো স্বর উঁচিয়ে বউটাকে বলল, এমন চুপটি করে আছেন কেন? ভয় পাচ্ছেন নাকি? আচানক সানানের প্রশ্নে মেয়েটি ভেবে পাচ্ছে না কি জবাব দেবে। যথার্থ জবাব খুঁজে না পেয়ে ইতস্তত করে বলে দিল, না মানে না মানে চুপটি করে আপনার এই রুমটাকে দেখছি। রুমটা না খুব সুন্দর। সানান বুঝতে পারলো বউটা এখনো আনমনা হয়েই আছে। বউয়ের ভয় কাটানোর তরে দুষ্টু বাসনা এলো মনের কোণে। ভীষণ দুষ্টু স্বরে ছেলেটি বলে দিল, রুমটা কি সত্যি খুব সুন্দর নাকি? থাকবেন এখানে আজ আমার সাথে? আজ রাতের জন্য বুকিং দিয়ে রাখবো নাকি? না না না, থাকবো না, থাকবো না। রুমটা তো বেশি সুন্দরও না। লাজবধূ মুহূর্তে মত বদল করায় বেচারা হাসছে আনমনে। আবারও দুষ্টু স্বরে বউকে বলে দিল, যদি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেই রুমটাকে? খবরদার খবরদার, এক্ষুনি ফুল দিয়ে রুম সাজাবার দরকার নেই। সানান ঠোঁট চেপে হাসলো বউয়ের ভয় দেখে। শেহেরকে কোনো কাজ করতে দিচ্ছে না।
বসে বসে পটপট করলে সানানের আরও দেরি হবে। দ্রুত সময় কাটাতে মেয়েটার রুমে টিভি সেট অন করলো। অ্যান্ড্রয়েড টিভি, এটি ইউটিউব ওপেন করা ছিল। হোমে অনেকগুলো ভিডিওর মধ্যে একটা আর্জেন্টাইন ফুটবলারদের ভিডিও, মাত্র কয়েক মিনিটের দৈর্ঘ্যের। শেহের ভাবল, উনি তো গুছিয়ে যাচ্ছে, আরও কয়েক মিনিট লাগবে, আমি এই কয়েক মিনিটে ভিডিওটা দেখে ফেলি। ভিডিওটি ওপেন করলো। মেয়েটি খেলার শেষ অংশে অ্যাঙ্গেল ডি মারিয়া, আনহেল ডি মারিয়া জার্সি খুলে ফেলেছে। পুরো উন্মুক্ত বুক, পিঠ, খুবই চিকন বডি। শেহের বডি দেখে বলল, আমাদের প্রয়াত পপ গুরু আজম খানের বডিটা আর এই ডিমারিয়ার বডিটা পুরোপুরি একই রকমের হবে। মৃদু হেসে জবাব দিল সানান। কাজের মাঝে বউয়ের পানে আর চোখে তাকাচ্ছে, দেখছে হাসি মুখখানি। বড্ড লাজুক সে হাসি মুখ। লাজুক ভঙ্গিতে শেহের আবারও তাকালো টিভিতে। এখনো ডিমারিয়া উন্মুক্ত বুকেই আছে। সানানের দৃশ্য দেখে বলল, দেখেন, পরপুরুষকে এভাবে কাপড় খুলে দেখা ঠিক নয়। ধুর, কি যে বলেন। শেহের লাজুকে সে খেলার ভিডিও অফ করে দিয়েছে। ইউটিউব সাজেশন আমির খান এবং কাজলের একটা গানের ভিডিও আছে, সেটি প্লে করেছে মেয়েটি। গানের একটি অংশে শয্যাশায়ী নায়িকা নায়ককে বুকে টেনে নিয়েছে। এই দৃশ্য দেখে সানান কি চুপ করে থাকবে নাকি? ঠোঁট কামড়ে হেসে সেহেরকে বলল, কি অবস্থা লাজবধূ, রোমান্স শিখছেন নাকি? সেহের ইতস্তত করতে করতে জবাব দিল, না মানে আম, না মানে এসব তো এমনিতেই পারবো, এটা আবার শেখার কি আছে? ও আচ্ছা, আপনি এসব রোমান্স এমনিতেই পারবেন? তাহলে অ্যাপ্লাই করছেন না কেন আপনার স্বামীর উপরে? বেচারি সেহের বুঝতেই পারেনি সানান এমন কিছু বলবে। নিজের কথায় নিজেই ধরা খেয়েছে। লজ্জায় ভিডিও অফ করে দিল। এবার দুহাতে মুখও ঢেকেছে। সানান পাশ থেকে বলল, কি হলো, ওভাবে রোমান্স করবেন নাকি? আসবো কাছে? শাহেদ দৌড়ে চলে গেল বারান্দায়। লজ্জার হাসি মিলেমিশে একাকার। সেখানে দাঁড়িয়ে হাসলো কিছুক্ষণ মুখ চেপে। এই দুঃসময়ে বইয়ের মুখে হাসি ফুটাতে পেরে সানানো বেজায় খুশি। খানিক বাদে ছেলেটির ব্যাগ গুছানো শেষ হলো। ইন্টারকমে হোটেল কর্তৃপক্ষকে কল দিয়ে রুম চেক করার অনুরোধ করলো সানান। কিয়ৎক্ষণ পরে হোটেল কর্তৃপক্ষের লোক এসে সবকিছু চেক করে গেল। বেচারা ডাক্তারও বউকে নিয়ে রিসেপশনে এসে বিল পে করে নিল। তারপর এক হাত বইয়ের হাতে রেখে ধীর পায়ে বেরিয়ে যায় রিসেপশন থেকে। হোটেলের সামনে আছে বন্ধুর পাঠানো সেই গাড়িটি। সানান নিজে ড্রাইভ করে বাড়িতে যাবে বলে ড্রাইভারকে ফিরিয়ে দিচ্ছে। ড্রাইভারের সাথে আলাপকালে সেহের দাঁড়িয়ে রয় খানিক দূরে। আচানক পাশের গাড়িতে থাকা এক ভদ্রলোকের আওয়াজ ভেসে আসে সেহেরের কর্ণে। সে গাড়িটির গ্লাস খোলা। সেহের তাকিয়ে দেখে সেই আগন্তুকই ফোন আলাপে ব্যস্ত গাড়িতে বসে। ভদ্রলোক ফোনের অন্য প্রান্তের লোককে বলে যাচ্ছেন, আরে আমি তো ঢাকাতেই ছিলাম, থানার পুলিশ জানালো শেহের বিপদে পড়েছে। ওসির নিকট থেকে হোটেলের নাম জেনে আমি পুলিশ ফোর্স নিয়ে সোজা হোটেলে চলে এসেছি। ওরা সবাই এখনো ওপরেই আছে। লোকটার কথা শুনে সেহের লাফিয়ে সানানের নিকট চলে যায়। স্বামীর হাত ধরে নিজের তর্জনী উঁচিয়ে চিৎকার করে, ওই যে সেই লোকটা। কে? কোথায়? কোন লোকটা? তর্জনী উঁচিয়ে মেয়েটি আবারও বলল, ওই গাড়িটাতে সেই আগন্তুক লোকটা বসে আছে, উনি নাকি পুলিশ নিয়ে এসেছে হোটেলে। সানান তৎক্ষণাৎ দৌড়ে চলে যায় সেই গাড়ির নিকটে। গিয়ে জানালা থেকে প্রশ্ন করে ভদ্রলোক, কে? কে আপনি? লোকটি মুহূর্তেই ড্রাইভারকে আদেশ করে, জলদি গাড়ি স্টার্ট করো। ছেড়ে যাবার ক্ষণে জানালা লক করতে করতে সানানকে বলে যায়, মেয়েটা তো সর্বনাশ হয়ে যাচ্ছিল আজ, ওকে দেখে রেখো। আপনি কে? বলে শেহের সানান দুজনে একসাথে চিৎকার করে ওঠে। কিন্তু গাড়ি চলতে শুরু করেছে ততক্ষণে। সস্ত্রীক সানান উঠে যায় নিজ গাড়িতে। অনুসরণ করতে শুরু করে সে গাড়িকে। কোনো আলাপ নেই এখন ওদের মাঝে। দুজনের যেন একটাই লক্ষ্য, ওই গাড়িকে রিচ করার ভদ্রলোকটির পরিচয় জানা। মিনিট দশেক পরে সিগন্যাল এলো পথের বাঁকে। ভদ্রলোকের সেই গাড়ি পেরিয়ে গেল সিগন্যাল, আর সানান গাড়ি নিয়ে আটকা পড়ল সিগন্যালে কয়েক মিনিট থাকায় আজ আর সেই আগন্তুকের গাড়ির নাগাল পাওয়া সম্ভব নয়। সিগন্যাল ছেড়ে দিলে সানান শেহের যাত্রা করলো বাড়ির পথে। শেহের কৌতূহলী কণ্ঠে সানানকে শুধায়, মাস্ক পরা সত্ত্বেও লোকটার কণ্ঠ, চেহারা সবই কিন্তু পরিচিত লাগছে, তাই না? ভীষণ পরিচিত। এমন লুকোচুরি করছে কেন উনি? কি জানি, মনে হচ্ছে কোনো একটা কাহিনী আছে। জানেন, লোকটা বলেছে উনিই আজ পুলিশ নিয়ে এসেছে হোটেলে। কথা শুনে মনে হয় তো লোকটা আমাদের শুভাকাঙ্ক্ষী। উনি হয়তো কোনো কারণে পরিচয় গোপন করে রেখেছেন। আমাদেরও উচিত ওনার পরিচয় গোপন রাখা। স্যার চুপ হয়ে রয় কিছুক্ষণ। স্বামীকে নিয়ে ভাবনা এখন মেয়েটির হৃদয় জুড়ে। অন্যদিকে বইয়ের মানসিক অবস্থার কথা ভেবে সানানো অমায়িক হয়ে আছে। আজ কেটে যাক না এই দুঃখের লবণ, হোক না আবারও চঞ্চলা আগেরই মতন। সানানের এমন নীরব ভাবনার মাঝে সেহের কিঞ্চিত অভিমানী সুরে শুধায়, আচ্ছা, আপনি তখন থেকে আমায় আপনি করে বলছেন কেন? পাবলিক প্লেসে নিজের বইয়ের সাথে কি তুই তুকারি করা যায়? সেটা ঠিক আছে, তার জন্যে এখন আপনি করে বলবেন? আপনি নিজেও কিন্তু আমায় আপনি করেই বলছেন।
স্বামীর এহেন জবাবে ঈষৎ লাজে সলজ্জ হলো শাহেরের বদনখানি। লাজুক বদনে মিনমিনিয়ে স্বরে জবাব দিল, আমি তো আপনার জুনিয়র। স্বামী স্ত্রীর মাঝে সিনিয়র জুনিয়র হিসেব থাকে না। সে যাই হোক, আপনি আমায় তুমি করেই বলবেন। আপনিও তুমি করেই বলবেন। দেখুন, আবার আপনি করে বলে কিন্তু গাড়ি থেকে নেমে যাব। আজ বর্মশয় অমায়িক হয়েছে বলে শাহেরও সাহস দেখাচ্ছে ভীষণ। সানানো জবাব দিল রহস্যময় সুরে, এয়ারপোর্ট তো সামনে, গাড়ি থেকে নেমে এয়ারপোর্টে যেতে চান নাকি? এয়ারপোর্টে নেমে আমি কি করব? এয়ার ট্রিপ করবেন? কোথায় যাব এয়ার ট্রিপে? হানিমুনে যেতে পারেন। হানিমুনের কথা শুনে সাহের চুপ হয়ে আছে লাজে। খানিক বাদে আবার অভিমানী সুরে বলল, এখনো কিন্তু আপনি করেই বলছেন। বহু বছর ধরে তুই করে বলেছি তো, তুমি করে বলতে 2-4 দিন সময় লাগবে। ও, তবে আপনি করে বললে না একদম অপরিচিত অপরিচিত লাগে। বউ হিসেবে আপনি কিন্তু এখনো অপরিচিতাই। মেহের মৃদু হাসে আনত বদনে। আনমনে চুপি চুপি ভাবছে এত অমায়িক হলো কিভাবে আজ। একটা ধমকও দিল না, ছোটবেলা থেকে তো ধমকের উপরই। বউ হয়েছি বলেই কি ধমক বন্ধ করে দিল নাকি? সারা জীবন কি এমনই অমায়িক থাকবে আমার সাথে? সেহারের এমন এলোমেলো ভাবনার মাঝে সানান মুঠোফোন হাতে নেয়, গাড়ির স্টিয়ারিং ধরে ফোন দেয় দাদাবাড়ি সংশ্লিষ্ট থানায়। সাদেক চাচাকে ছেড়ে দেবার অনুরোধ করে পুলিশকে। পুলিশের সাথে কথোপকথন শেষে ভাইদের সাথেও ফোন আলাপ করে। সাহেরের নিরাপদ থাকার ব্যাপারটি জানিয়ে দেয় সবাইকে। বরের আলাপ শেষ হলে সাহের মুঠোফোন চেয়ে নেয়। মেয়েটি ফোন আলাপ করে মেহেকের সাথে। তরিকেও জানিয়ে দিতে বলে তারা নিরাপদে প্রত্যাগমনের কথা। আলাপ শেষে মুঠোফোন ফিরিয়ে দেয় সানানের হাতে। তারপর লাজুক স্বরে স্বামীর মনোযোগ আকর্ষণ করলো, শুনুন, জি বলুন। সেদিন রাতে তো অনেক কিছু বললেন বউকে নিয়ে। সেই কথাগুলোর মতো করেই কি ভালোবাসেন আপনার বউকে? মুখের কথা শুনে নয়, ভালোবাসা মন দিয়ে অনুভব করতে হয়। হয়তো অনুভব করব। বাসন্তী হাওয়া হয়ে শীঘ্রই ভালোবাসার দোলা দেব আপনার মনে। দিন না। এই ফাগুন বসন্ত বেলায় প্রেমের অনল জ্বালাবো মনে। সে অনল ঝরে দিবানিশি পূর্ব দুজনে। ভালোবাসার আগুনে পড়তে চান? ওড়াতেও চাই একই অনল দহনে। আজীবন থাকতে পারবেন আমার মতো এতিম অভাগীকে নিয়ে? হয়তো এতিম আপনি, কিন্তু অভাগী নন। আর ভয় নেই আমায় নিয়ে, আমি হারাবো না আপনাকে। এ জীবন সফরে আরো বেশি দিন বাঁচার আকাঙ্ক্ষা আমার লাজবধূকে নিয়ে। সাহের চুপটি করে আছে ঈষৎ লাজে। এক ধারাহারা ভালো লাগার উচ্ছ্বাস এলো হৃদয় গহীনে। সব কথাই যেন আজ হৃদয়ে ছুঁয়ে যায় চুপিসারে। স্বপ্নটানায় উড়ে মন পাখি যেতে চায় ভালোবাসার অজানা নীড়ে। বউকে চুপটি করে থাকতে দেখে সানান শুধায়, কি ভাবছেন? না, কিছু না। আপনার কথা শোনার অপেক্ষায় আছি। তাই? জীবন বসন্তের আধা লবণে চাঁদ হয়ে এসেছেন আপনি। সেই চাঁদের হাসির বাঁধ ভেঙেছে আমার হৃদয় জুড়ে। আমরণ এভাবেই অমলিন হয়ে থাকুক এই হৃদয়ে। সারানের কথা জবাব দেয় না শাহের। নিদ এসেছে নয়ন দুয়ারে। প্রেমালাপ শুরু হবার আগে ঘুমিয়ে পড়ল বেচারি। ঘণ্টাখানিক পরে গাড়ি এসে থামে বাড়ির উঠোনে। শাহের ঘুমও ভেঙে যায় বরের বজ্রকণ্ঠী ডাকে। বউকে জাগ্রত করে বর্মশাই নেমে যায় গাড়ি থেকে। শাহেরও ধীর পায়ে নেমে ঘরে ঢুকে যায় ঘুম ঘুম নয়নে। বর্মশাই গম্ভীর স্বরে ডেকে যায় পশ্চাৎ থেকে। দাঁড়ান। কদম থমকে যায় ঘুম জড়ানো মেয়েটির। দ্রুত পায়ে সামনে এসে দাঁড়ায় সানান। রাঙা বই লাজরাঙা বদন দেখে ঘুমটা তুলে দেয় দুহাতে। বউ বেচারি লাজে যেন পুরোপুরি লাজবধূ হলো। এখন শিরোনত করে আছে লাজ নম্র ভঙ্গিতে। সানান আলতো করে বাহুডোরে বেঁধে নিল বউকে। পরমাদরে বইয়ের ললাটে চুমুকে হুকুমে সুরে বলল, আজকের মতো করে আর কখনো ঘরের বাইরে যাবেন না। ললাটে প্রথম ভালোবাসার স্পর্শে শেহের যেন হারিয়েছে স্বপ্ন ঘরে। সেই স্বপ্ন দোলায় হৃদয় এখন স্বপ্নরাজ। এমন স্বপ্নীল ভাবনার বর্ণিল ঘোরের মাঝখানে সানান আদেশ করল, লাজবধূ তাকান আমার চোখে। বরের নয়নে তাকায়নি শাহের। শির নিচু করেই আছে সীমাহীন লাজে। এক হাত বইয়ের মাথার পিছনে রেখে অন্য হাতে থুতনি ধরে সানান ফেরায় নিজের পানে। ক্ষণিকেই গম্ভীর কণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলে ওঠে, নায়িকা হতে চেয়েছেন আপনি। নায়িকা হয়েছেন আমার জীবনে, আর মডেলিংটা আজ থেকে আমার সাথেই করবেন। আর কোনোদিনও এই ব্যাপারে কোনো কিছু শুনতে চাই না আমি। শাহের দাঁড়িয়ে আছে নিশ্চুপ বদনে। সানান ধমকে সুরে বলে দিল, যান, ঘরে যান এবার। আজ এ পুরো যাত্রায় ভীষণ খুশি ছিল শাহের। এতক্ষণ ধরে সে সঞ্চিত খুশিরা যেন ঝরে গেল নিমিষে। বেচারি কাঁদো কাঁদো বদনে চলে যায় দাদির কক্ষে। সেখানে গিয়ে দাদিকে জানায় চাচি আর চাচাতো বোনের সকল ঘটনা। দাদি মেয়েটিকে ডেকে নেয় শিওরের কাছে। হাত বাড়িয়ে গালে এক চড় দিয়ে বলে, তুই যেমন আমার সাথে মিথ্যা বইলা বেইমানি করে গেছস, ওরাও তোর সাথে তেমনই মিথ্যা বইলা বেইমানি করছে। এগুলো আল্লাহর বিচার। নিজেই তো দাদিকে মিথ্যা বলে ঢাকায় গিয়েছে।
নিজ দোষে চরখে মেয়েটি গালে হাত দিয়ে বসে থেকে খানিক বাদে ছোট ফুপু সায়ন শামস আর মেহেক আসে বাড়িতে। শাহের বিপদমুক্ত হওয়ায় সবাই ভীষণ খুশি, কিন্তু মেহেক বারবার খোঁচা দিচ্ছে মেয়েটিকে। কি রে, নায়িকা মডেল কিছুই হতে পারলি না? শাহের ভীষণ দুঃখ হচ্ছে এমন উপহাস দেখে। চাঁদ বদনখানি মলিন হচ্ছে নিজেরই অজান্তে। সানানরা 3 ভাই মনমরা হয়ে থাকতে চায় না। ওরা উঠানে ব্যস্ত হলো ক্রিকেট খেলায়। সানান সায়ন আছে ফুল ড্রেসে, কিন্তু শামস খেলা শেষে গোসল করবে বলে হাফ প্যান্ট পরে নিয়েছে। ভালোই চলছিল 3 লন্ডন বয়ের খেলা। হঠাৎ মাকে নিয়ে তরি এসে হাজির হলো বাড়িতে। বয়স্ক মহিলার চেহারা দেখে শামস বুঝতে পারে এটা তরির মা। বেচারা শামস তো রয়েছে অর্ধ উন্মুক্ত দেহে, হাফ প্যান্ট পরে। মনে মনে তরিকে নিয়ে কল্পনার এক মঞ্জিল গড়েছে বেয়ারা ছেলেটি। আজ ওর মা মেয়েই কিনা দেখে ফেললো নগ্ন বুকে হাফ প্যান্টে। দুঃখে খেলা পণ্ড করে দিল শামস। সানন সায়ান চলে যায় বাড়ির বাইরে, আর শামস চলে আসে পুকুর পাড়ে রশিতে ঝুলানো কাপড় চোপড়ের নিকটে। ওরা 3 ভাই তো বাড়িতে ছিল না কয়েকদিন ধরে। ওদের পোশাকও নেই এখানকার রশিতে। সাদেক চাচা স্যান্ডো গেঞ্জি, লুঙ্গি, গামছা এসবই আছে। ঘরের ভেতরে তরির মা আছে, ওনার সামনে তো হাফ প্যান্ট পরে যাওয়া যাবে না। নিরুপায় শামস রশি থেকে চাচার একটা স্যান্ডো গেঞ্জি পরে নিল ঝটপট করে, আর একটা লুঙ্গিও পরে নিল সাথে। এই প্রথমবার লুঙ্গি পরেছে ছেলেটি। সাদেক চাচা সাইজে খাটো হয়, ওনার স্যান্ডো গেঞ্জিটাও শামসের নাভির উপরে উঠে আছে। গোসলের জন্য তো ঘরেই আসতে হবে। শামস লুঙ্গি গেঞ্জি পরে ভদ্র ছেলের ন্যায় চলে এলো ঘরে। নিজ কক্ষে ডাইনিং রুম হয়ে প্রবেশ করতে হবে, কিন্তু ডাইনিং রুমে এসে দেখে তরি পানি পান করছে দাঁড়িয়ে। নাভিটি একটু বের হয়ে থাকায় ছেলেটি স্যান্ডো গেঞ্জি টেনে নাভি ঢাকতে চাইল, কিন্তু স্যান্ডো গেঞ্জি ধরে জোরে টান দিতে নিচের লুঙ্গির বাঁধন খুলে পড়ে গেল মেঝেতে। এই দৃশ্য দেখে হাসতে গিয়ে তরি সব পানি গড়গড় করে উপড়ে দিল। নিচে যদিও হাফ প্যান্ট আছে বেচারা শামসে, তবুও আনমনে নিজেকে গালি দিতে দিতে কক্ষে ঢুকে যায় বেহারা ছেলেটি। লুঙ্গিটি পরে থাকে পেছনে। সব কাজে ভীষণ পারদর্শী ছেলেটার অঘটন ঘটে শুধু তরির সম্মুখে এসে। দুঃখে বেচারার অন্তর ফেটে অম্বরে চলে যেতে চাচ্ছে। এরা আলাপে ব্যস্ত দাদির কক্ষে। আচানক বাইরে থেকে ঘরে আসে সানান। এসে সাহেরকে ডাক দিল। লাজবধূ, লাজবধূ। সাহেরও বেরিয়ে এলো হাসি মুখে, লাজ নম্র ভঙ্গিতে। জি, কিছু বলবেন? যান দাদিকে গিয়ে বলেন সামিরার বিয়ে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আরে আলহামদুলিল্লাহ পড়ার দরকার নেই, কাহিনী উল্টো হয়েছে। মানে? সাহেরকে চমকাতে দেখে সানান গম্ভীর কণ্ঠে জবাব দিল। সামিরার বিয়ে হয়েছে মোকাম্মেলের সাথে। কিন্তু কিভাবে? রূপম ভাইয়া নাকি পুলিশকে বোকা বানিয়ে পালিয়ে গেছে। পরে পুলিশ মোকাম্মেলের সাথে সামিরার বিয়ে দিয়ে ঝামেলা মিটিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মোকাম্মেলের তো অনেক বয়স, তাছাড়া আগে। আরে আপনি গিয়ে এখন দাদিকে বিয়ের খবরটা দিন তো। সাহেদ দ্রুত কদমে ফিরে যায় দাদি মেহেরুন্নেসার কক্ষে। দাদির কক্ষে অনেক মেয়ে মানুষ রয়েছে বলে সানান নিজে আসেন এখানে। বেচারি চুপি চুপি ফিরে গেছে নিজ কক্ষে। শাহের মুখে সামিরার অদ্ভুত বিয়ের ঘটনা শুনে দাদি নারাজ হলো না মোটে, উল্টো দীর্ঘশ্বাস ছেড়ে জানিয়ে দিল। বাড়িতে লাট সাহেবের বেটির মতো থাকতো সামিরায়, বহুত জ্বালাইছে সবাইরে, এবার ঠেলা খাওক মোকাম্মেলের ঘরে। গোধূলি মায়ে হারিয়ে সাজ ধরা দিয়েছে ভুবনে। অধরা আধার মায়াজাল ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। এই আধারের মাঝে বিষণ্ণ রাহেলা একাই ফিরে এলো ঘরে। এসে বুক ফাটা আহাজারিতে ভারী করছে পুরো বাড়ি। শামসার শেহের সবার আগে এগিয়ে যায় চাচির বিলাপ শুনে। শামস পাশে বসে ধীর কণ্ঠে রাহেলাকে বলল। আপনি শেহরের মতো একটা এতিম মেয়ের ক্ষতি করতে চেয়েছেন। আল্লাহ আপনার নিজের মেয়েকে শাস্তি দিয়েছে। আপনি যে ভুল করেছেন এটা বোঝেন? রাহেলা কেঁদে কেঁদে জবাব দিল। কিসের ভুল? কিসের ভুল করলাম আমি? ভুল করছে পুলিশ। আমার মাইয়ারে বিয়া দিয়া ওরা মোকাম্মেলের বাড়িতে পাঠাইয়া দিল। আমি এই বিয়া মাইনা নেই নাই, নিমুও না। আর বুইরা মোকাম্মেলের তো আগে একটা বিয়া হইছে। হ্যাঁ, রূপমের মতো বড় লোকও না, বড় লোক জামাই হইলেও মাইনা নিতাম। সানান ভাইয়া তো চেয়েছিল রূপমের সাথেই বিয়ে দিতে। হ, সানান তো ভালোই চাইছিল আমার। মনের মাঝে কত আশা ছিল স্বামীরারে নিয়া। মাইয়াডারা আমার একটা বড় লোকের ঘরে বউ হইতে চাইছিল। ঠিক আছে চাচি, আপনাদের মনের মতোই হবে সবকিছু। সত্যি কইছো তো? শামস আনমনে ভাবছে। ওয়াদা দিয়ে হয়তো কখনো পালন করবে না রাহেলা, তবু ওয়াদা করিয়েই নেই না একবার, দেখি ভালো হয় কিনা। এমন কৌশলী ভাবনায় হারিয়ে শামস জবাব দেয়। জি চাচি, সত্যি বলছি। তবে আপনাকে আমাদের সাথে মিলেমিশে চলতে হবে, তাহলেই আপনার স্বপ্ন পূরণ হবে। আমি সব সময় মিল্লামিশাই চলমু, সবার সাথে মিল্লামিশাই চলমু। তোমরা শুধু আমার মায়াডার শান্তি কইরা দিও।
সাজ গিয়ে রাত এসেছে, প্রকারও আধার নিয়ে আজ আধার নেমেছে সাদেক রাহেলার জীবনেও। সামিরার বিয়ের ঘটনায় ভীষণ বিষণ্ণ এই দম্পতি, বিষণ্ণতার বেড়াজালে বন্দী হয়ে আজ রান্না করে যায়নি কুটনি রাহেলা। বুয়াকে নিয়ে ছোট ফুপু মরিয়ম রাতের খাবার তৈরি করে নিয়েছে, টেবিলে খাবার পরিবেশন করে সবাইকে ডেকেছে নৈশভোজে। 3 লন্ডন বয় একসাথে এলো ডাইনিং টেবিলে, শাহের এগিয়ে এলো ধীর কদমে। শাহেরকে টেবিলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে মরিয়ম বেগম চলে গেছেন সাদেক রাহেলার কক্ষে। ছোট ফুপু চলে যেতে সানান পাশে চেয়ার দেখিয়ে মৃদুস্বরে বলল, বসুন লাজবধূ। শাহেরও খুশি খুশি বদনে বসে পড়ল বরের পাশে। শামস কিছুটা কৌতূহলী কণ্ঠে সানানকে শুধায়, ভাইয়া, তুমি শেহেরকে আপনি করে বলো নাকি? এখন থেকে তুইও আপনি করেই বলবি। কেন? তোর মুরব্বি। সানানের গম্ভীর আওয়াজ শুনে থেমে যায় শামস। এদিকে শাহেরকে সানানের পাশে বসতে দেখে কপিবাজ মেহেক এসে বসে পড়ল সায়নের পাশে। বেচারা সায়ন তো লাজুক রাজ্যের রাজকুমার, লজ্জায় লাল হয়ে যেন চুপসে গেল মুহূর্তেই। শাহের বরের প্লেটে খাবার তুলে দিতে কপিবাজ মেহেক চামচ টেনে নিল। বেচারি ঝটপট খাবার তুলে দিল সায়নের প্লেটে। হরমোনাল কিছু সমস্যার কারণে মেহেকের বুদ্ধি বিকশিত হয়েছে একটু কম, কারণে অকারণে সবকিছুতে কপি করতে চায় মেয়েটি। মেহেকের স্বভাবের ব্যাপারটি সানন্দের অজানা নয়। আজ ডিনারে টেবিলে 2 ভাইয়ের প্লেটে 2জন নারী খাবার তুলে দিচ্ছে পরম যত্নে। বেয়ারা শামসকে চুপ করে বসে থাকবে নাকি দুষ্টু ছেলেটি অভিমানী স্বরে বলল, আমার প্লেটে খাবার তুলে দেওয়ার কেউ নেই কেন রে? শাহের ঈষৎ হেসে খাবার তুলে দেয় দুষ্টু ছেলেটির প্লেটে। শামস অভিমানের পাল্লাকে দ্বিগুণ করে বলল, এসবে চলবেই না, আমারও বউ লাগবে, বউ, বুঝেছিস শের? শাহের ঈষৎ হাসলো শামসের লাজহীন কথা শুনে। বেয়ারা ছেলেটি হাসি দেখে জবাব দিল, হাসলেও কাজ হবে না, বউ এনে দিস তাড়াতাড়ি। সানান গলা হাঁকিয়ে ধমক দিল শামসকে। এই, তুই তো করবি না তো? বলেছি না শেহরকে সম্মান দিয়ে কথা বলবি। বুঝছি তো, তোমার কষ্ট লাগছে, বিয়ে না করতেই বউ পাগল। সানান জবাব দেয়নি ছোট ভাইকে, উল্টো বউকে কাশি দিতে দেখে 1 গ্লাস পানি এগিয়ে দিল নিজ হাতে। কপিবাজ মেহেক অভিমানী সুরে সায়নকে বলল, এই যে দেখছো, সানান ভাইয়া কিন্তু পানিটাও এগিয়ে দিচ্ছে শেহেরকে। তুমি কিছু এগিয়ে দিচ্ছ না কেন আমায়? ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, তুই নজর দিচ্ছিস কেন ওইদিকে? তো লজ্জা শরম কবে হবে রে? সায়নকে পাল্টা জবাব দিল মেহেক, লাজ শরম হবে না। এবার তুমি সানান ভাইয়ার মতো করে 1 গ্লাস পানি দাও তো আমাকে। হবু বউ অনুরোধ করেছে সবার সম্মুখে, পানি না এগিয়ে দিলে কি হয়। সায়নও 1 গ্লাস পানি এগিয়ে দিল মেহেককে। ভ্যাকেল বদমাস কপিবাজ মেয়েটি ঢকঢক করে পানি খেয়ে 1 গ্লাস চেয়ে বসলো। সায়ন এবার পুরো জগটি সামনে দিয়ে বলল, নে খা এবার। বাদর শামসের মাথায় খেলে গেল এক দুষ্ট বুদ্ধি। তামাশা দেখার গোপন অভিপ্রায়ে ছেলেটি আগুনে ঘি ঢেলে দিল। আরে কি করছো এসব? আমার গার্লফ্রেন্ড কিছু খেতে চাইলে আমি নিজ হাতে খাইয়ে দিতাম। সাথে সাথে কপিবাজ মেহেক অনুরোধ করলো সায়নকে, দেখছো শামস ভাইয়া কি বললো, তুমিও নিজ হাতে কিছু একটা খাইয়ে দাও না আমায়। ভীষণ বিরক্তির সুর টেনে সায়ন জবাব দিল, শুধু নিজ হাতে কেন, দে আমি একবারে খাবার চিবিয়ে দিই তোকে। তোমাকে কিছু একটা খাইয়ে দিতেই হবে আমাকে, তা না হলে আমি আর কিচ্ছু খাবো না আজকে। যা মর গিয়ে। দুটোর মধ্যে ঝামেলা পাকাতে পেরে শামস বিজয়ীর হাসি দিল শাহেরের পানে চেয়ে। মেহেক তো বসেই আছে অভিমানী ভঙ্গিতে। বেচারা সায়ন উঠে যেতে চেয়েছিল হবু বউয়ের পাশ থেকে, কিন্তু কনুয়ের গুঁতো লেগে মেয়েটির পোড়া কপালে। ও শব্দে চোখ থেকে নয়ন অশ্রু সজল হলো মেহেকের। কান্না থামাতে সায়ন আবারও বসে পড়ল সেই চেয়ারে। এবার কিন্তু মায়া এসে উকি দিচ্ছে ছেলেটার মনের কোণে। পরম যত্নে সে পুরনো আবদারের 1 লোকমা খাবার তুলে দিল মেহেকের মুখে। গোগ্রাসে খাবারটুকু গিলেই মহাখুশিতে অশ্রু সজল মেয়েটি বলে দিল, আই লাভ ইউ। শামস হো করে হেসে বলে উঠছে, একদম পারফেক্ট হয়েছে সায়ন ভাইয়া। তুমি 11 বছর লন্ডনে থেকেও লাজুক বাঙালি স্বভাবটা ছাড়তে পারলা না। এবার বউ পাবা একটা ব্রিটিশদের মতো বেশরম। ওদের এসব উল্টাপাল্টা কর্মকাণ্ড দেখে সানান উঠে যায় টেবিল ছেড়ে। যদিও যমজ ভাতৃদ্বয়ের মাঝে ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তবুও সায়নের সাথে হবু বউ মেহেকের এহেন দুষ্টুমির মাঝে থাকতে চায়নি সে। পেট পুড়ে খেতেও পারল না ছেলেটি। বেসিন থেকে ফ্রেশ হয়ে বেচারা সানান ফিরে গেল নিজ কক্ষে। এদিকে শামসের উস্কানিতে টেবিলে বসে মেহেক একের পর এক বায়না ধরে যাচ্ছে সায়নের কাছে। আর বিভিন্ন টাইপের কথাবার্তা তো আছে। সায়নও আর বেশিক্ষণ থাকতে পারল না টেবিলে, কোনো রকম ভাবে ভোজ শেষ করে উঠে গেল। এবার ফ্রেশ হয়ে লাজুক ছেলেটি চলে যায় ছাদে। মেহেকও ভোজন শেষে দৌড়ে উঠে ছাদে। সায়ন ব্যস্ত ছিল ফোন আলাপে। মেহেক কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ছেলেটিকে। লাজুক সায়নের হাত থেকে ফোন পড়ে যায় ক্ষণিকেই। একের পর এক এলোমেলো ঘটনায় যেন বেসামাল ছেলেটি এক ধাক্কায় সরিয়ে দিতে চাইল মেহেককে, কিন্তু বেয়াক্কেল মেয়েটি গিয়ে ছিটকে পড়ে ছাদে। এখনো যে ভীষণ মায়া হচ্ছে সায়নের। সাহায্যের অভিপ্রায় বেচারা হাত বাড়ায় মেয়েটিকে, কিন্তু ভীষণ অভিমানেরা বিভীষিকা হয়ে এলো মেহেকের মনে। বেচারি নিজেই উঠে গাল ফুলিয়ে পা বাড়ায় সিঁড়ির পথে।
লাজুক সায়ন লাছাড়া হয়ে খপ করে ধরে মেয়েটার হাত। অভিমানের বরফও হয়তো গলতে শুরু করলো ধীরে ধীরে। মেহেক আর চোখে চেয়ে অভিমানী সুরে বলে যায়, দরকার নেই এত মহব্বত দেখানোর। রাগ করছিস কেন? আয়, কথা আছে তোর সাথে। কি বলবা? চল আমরা বসি এখানে। ছাদে থাকা বেঞ্চ দেখিয়ে সায়ন বলল অনুরোধের সুরে। মেহেকও নিমিষেই সায় দিল প্রিয় পুরুষের অনুরোধে। ধীর পায়ে হেঁটে দুজনে গিয়ে বসলো বেঞ্চে। বসেই সায়ন সমঝদারের মতো করে বলল, এমন বারবার বায়না ধরিস কেন আমার কাছে? তাহলে আমি কার কাছে বায়না ধরবো? আমার কি আর কোনো পছন্দের মানুষ আছে? মেহেকের পাল্টা প্রশ্নে নীরব হয়ে গেল সায়ন। ছেলেটি আনমনে ভাবছে মেহেকের শূন্য হৃদয়ে হয়তো পুরুষের ভালোবাসা পাবার এক সীমাহীন আকাঙ্ক্ষা ছিল, তাই এভাবে আবদারি হয়েছে আমার সাথে। এমন ভেবে কোনো রকম প্রতিবাদ না করে সায়ন সম্মোহনী সুরে বলল, ঠিক আছে, বায়না ধরিস, সমস্যা নেই, কিন্তু যখন তখন আমার এমনভাবে জড়িয়ে ধরিস না তো। আমাদের বিয়ের পরেই করিস এসব। আমি কিন্তু এখনও তোর মামাতো ভাই। কিসের মামাতো ভাই? হ্যাঁ, কিসের মামাতো ভাই? কথাটা বলেই ছেলেটার থুতনি চেপে ধরল মেহেক। বেয়াক্কেল মেয়েটির কাণ্ডে সায়ন চিৎকার করে বলছে, আরে কি করছিস, কি করছিস? স্যার, স্যার আমায়। আই লাভ ইউ বলেই দৌড় দিল সিঁড়ির দিকে। বেচারা লাজুক ডাক্তার আনমনে গালি দিচ্ছে, ইস, জিকির শুরু করে দিয়েছে, আই লাভ ইউ, আই লাভ ইউ। এখন সব বলে ফেললে বিয়ের পরে কি বলবে? গালি দিল। পরক্ষণে ভাবছে মেহেকের হরমোনাল ট্রিটমেন্ট করাতে হবে লন্ডনে নিয়ে, তাহলে এলোমেলো স্বভাবগুলো ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। খুব ছোটবেলায় বিশুদ্ধ সাপ কামড় দেয় মেয়েটিকে। ঠিক দুদিন পরে হঠাৎ কুকুরে কামড় খেয়ে বসে। তখন একটা কুকুর কামড় দেওয়ার পরে আরও কয়েকটি দৌড়ে আসে কামড়াতে। দিশেহারা বাচ্চা মেয়েটি সেদিন ভয়ে লাফিয়ে পড়েছিল পুকুরে। সাঁতার জানতো না তখনও। গভীর পুকুরে তলিয়ে যায় কয়েক মিনিটের মাথায়। যখন খুঁজে পাওয়া যায় তখন ছোট্ট প্রাণটি চেতনাহীন, জীবন মৃত্যুর এক নিষ্ঠুর সন্ধিক্ষণে। সাপে কামড়ের রানিং ট্রিটমেন্টের সাথে কুকুরের কামড়ের জন্য ট্রিটমেন্ট করতে হয়। আরও যুক্ত হয় পানিতে ডুবে যাওয়া পরবর্তী কিছু ট্রিটমেন্ট। ছোট্ট শরীরে একসাথে এত ট্রিটমেন্ট নিতে গিয়ে ভুল হয়ে যায়। সেই থেকে হরমোনাল প্রবলেমও শুরু। লেখাপড়ায় মনোযোগী হলেও মাঝে মাঝে ক্রিটিক্যাল সিচুয়েশনে সিদ্ধান্ত নিতে পারে না। হয় নাছোড়বান্দার ন্যায় আচরণ করে, না হলে কাউকে কপি করে বসে। আর বাবা মায়ের অতিরিক্ত আদরও আছে। বেশি আদর পেয়ে কিছুটা বাদর হয়ে গেছে স্বভাবে। যখন তখন বায়না ধরতে পছন্দ করে, অদ্ভুত সব বায়না। এসব বায়নার ব্যাপারে কিছুটা নাছোড়বান্দাও। মেহেক এর না হয় হরমোনাল সমস্যার কারণে বুদ্ধিশুদ্ধি একটু কম, কিন্তু সায়ন যে কেন এত লাজুক ব্যাপারটা মেহেককে বড্ড ভাবায়। ডাক্তার হয়েও একজন লোক কি করে এত লাজুক হলো? নিশ্চয়ই কোনো ঘটনা রয়েছে লুকায়িত গোপনে। রাতের আধার পেরিয়ে ভোর এলো নতুন গান নিয়ে। আজ খুব ভোরে শয্যা ত্যাগ করলো সানান। ফ্রেশ হয়ে যাত্রা করেছে মৃত বন্ধুর বাড়ির পথে। দ্বীপ্রহর পর্যন্ত সেখানেই থাকলো ছেলেটি। বন্ধুর বাবা মাকে সান্ত্বনা দিয়ে দ্বীপ্রহর শেষে যাত্রা করলো ঘরে ফেরার তরে। ফেরার পথে বইয়ের জন্য শাড়ি আর থ্রি পিস কিনলো সানান। শপিং শেষে গাড়িতে উঠে আবারও যাত্রা করে মফস্বলের এই বাড়িটার টানে। এদিকে আজ সকালে মেহেকরা ফিরে গেছে নিজ বাড়িতে। হবু বউ ফিরে গেলে সায়নের মন কাঁদে চুপিসারে। ভাইয়ের মনটাকে পড়তে পেরেছিল দুষ্টু শামস। তাই তো দুঃখ ঘুচাতে বিকেলে ভাইকে নিয়ে চলে গেল স্থানীয় বাজারে। বাবা মা লন্ডন থেকে সপ্তাহে ফিরবে দেশে। দুই ভাই মিলে প্রয়োজনীয় জিনিস কিনছে বাবা মায়ের জন্য। ক্লান্ত সানান পরিশ্রান্ত দেহে বাড়ি ফিরে সাজে। এসে বইয়ের হাতে পোশাকগুলো দিয়ে শরীর এলিয়ে দেয় বিছানায়। কখন যে পাড়ি দিয়েছে ঘুম পড়িতে হুসন এই ক্লান্ত ছেলেটির। খানিক বাদে চুপি চুপি শেহের আসে স্বামীর কক্ষে। এসে ধাক্কা দেখ নাগারে ডাকতে থাকে, এই উঠুন উঠুন, দাদির প্রেশার মাপা হয়নি আজ। আমি কিন্তু খুব ক্লান্ত লাজবধূ। আরে একটু এসে মেপে যান না। একটু ঘুমাতে দিন না লাজবধূ। আরে দাদি ডাকছে তো। ডাকুক গিয়ে, আমায় একটু ঘুমাতে দিন তো এখন। শেহের কানের মধ্যে নখ দিয়ে সুরসুরি দিয়ে বলে, দাদি যা অস্থির, শুধু ডাকতেই থাকবে, ঘুমোতে দেবেনই না আপনাকে। গিয়ে বলুন আমি প্রেশার মাপতে জানি না। কেমন ডাক্তার আপনি, প্রেশারটাও মাপতে জানেন না? ও আচ্ছা, এক কাজ করেন, আপনি রুমের দরজাটা আটকে দিন তো। কেন? গিফট আছে আপনার জন্য। শেহের আনমনে ভাবছে ড্রেস তো কিনে এনেছে, মনে হয় আরো কিছু গিফট এনেছে। এমন খুশি খুশি ভাবনার ছন্দে হারিয়ে মেয়েটি দরজা আটকে দেয় তড়িঘড়ি করে। দ্রুত পায়ে হাসজ্জ্বল বদনে এসে দাঁড়ায় বরের শিওরের পাশে। বেচারা সানান একটানে বুকে শুইয়ে দিল লাজবধূকে। বর্মশার আচানক এমন কাণ্ডে শেহরের ভাবনারা ভয় পালালো। লাজে হৃদয়টিও উত্তাল হলো। রোমান্স শুরু রোমাঞ্চিত অনুভূতিতে। বর্মশার পাশে শুইয়ে দিয়ে আলিঙ্গন করলো শয্যাশাহী বউকে। ঠোঁটের কাছে ঠোঁট এনে দুষ্টু হেসে প্রশ্ন করলো, আমার ঘুম ভাঙালেন কেন? এই প্রথমবার হৃদয়ের খুব কাছাকাছি এলো দুজনে। শাহের ওড়না দিয়ে বদন ঢেকে নিল। নই নই খুশির রঙিন লাজে। লাজবধূর বদন থেকে লাজের এই ঘুমটা সরিয়ে সানান দুষ্টু স্বরে শুধায়, এই কি যেন করতে হবে আমায়? শাহের লাজরাঙা স্বরে মিনমিনিয়ে জবাব দিল,
দাদির প্রেশার মাপতে হবে? আমি তো এখন আপনার প্রেশারটাই মাপতে চাই। আমার কি প্রেশার আছে নাকি? প্রেশার না থাকলে আমার ঘুমটাকে পেরেশান করলেন কেন? এই আপনার পেরেশানি নিয়ে দূরে সরেন তো আপনি। আগে বইয়ের প্রেশারটা মেপে নেই, ডাক্তারি করেই না হয় সরে যাব দূরে। ধুর, কি যে বলেন। ওদের এই হৃদয়জ আলাপনের মাঝে দাদি উচ্চস্বরে ডাকলো শেহেরকে। হৃদয় তো আজ এসে গেছে হৃদয়ের খুব কাছে। এ যেন মধুর ভালোবাসায় হারাবার এক মধুর লগন। কিন্তু দাদির ঘন ঘন পিছু ডাকে সরে যেতে হবে বহু দূরে। অজানা ভালোবাসার নতুন আশায় সানান দুটো চুমু এঁকে দেয় লাজবধূর লাজরাঙা গালে। দাদিটাও না ডেকেই যাচ্ছে পাশের কক্ষ থেকে। বুকে ছেড়ে দুষ্টু হেসে বেচারা ডাক্তার সরে যায় পাশে। শেহের লাজুক বদনে উঠে পা বাড়ালো কক্ষদ্বারের পানে। কক্ষ ত্যাগের আগে আর চোখে চেয়ে অভিমানী সুরে বলে গেল, বউকে আপনি আপনি করে ডাকে, আবার আসে ঢং করতে। কথাটা বলে শেহের দ্রুত চলে আসে দাদির কক্ষে। মধুর ভালোবাসার এমন মধুময় আলিঙ্গন বেচারিকে নিয়ে যাচ্ছে ভাবনার বেসামাল ঘরে। এসবই ভাবনার মাঝে প্রেশার মাপার যন্ত্র নিয়ে সানান হাজির হলো দাদির কক্ষে। সলজ্জ অভিমানী দৃষ্টিতে বরের পানে চেয়ে শেহের চলে যায় বারান্দায়। আর দৃষ্টি বিনিময় হয়নি দুজনের মাঝে। দাদির প্রেশার মেপে সানান বেরিয়ে যাচ্ছিল কক্ষ থেকে। এরই মাঝে সেই হুজুর দাদা এসে হাজির হয় কক্ষদ্বারে। রূপম কর্তৃক শেহেরকে নষ্ট করার কুটচাল সামিরার বিয়ে সব শুনে ভদ্রলোক এসেছেন বোন মেহেরুন্নেসার বাড়িতে। সানান সালাম দিয়ে সাধারণ কুশল বিনিময় করলো হুজুরের সাথে। তারপর ধীর কদমে ফিরে গেল নিজ কক্ষে। বিছানায় শুয়ে বউকে টেক্সট করলো, আমায় দেখে বারান্দায় চলে গেলেন কেন লাজবধূ? স্বামীর সাথে পর্দা করেন নাকি? ইস, কত ঢঙের কথা। কে বলো পর্দা করি? বউয়ের রিপ্লাই দেখে সানান লিখে পাঠায়, তাহলে চা দিয়ে যান তো এক কাপ। চা খেতে খেতে কথা বলবো আমার চাঁদমুখীর সাথে। শেহের ঝটপট উঠে ব্যস্ত হয় চা বানাতে। বাড়ির বুয়াটা যদিও হুজুরকে চা দিয়েছে, পাতিলে আরো চা অবশিষ্ট আছে, কিন্তু বরমশাই প্রথমবার চা চেয়েছে তো মেয়েটি নিজ হাতে বানিয়ে দিতে চায় সযত্নে। চুলোয় চায়ের পানি বসাতে এশার আজান হলো। আজানের সুমধুর ধ্বনি শুনে হুজুর দাদা বেরিয়ে গেছেন মন মেহেরুন্নেসার কক্ষ থেকে। সারানের কক্ষে এসে মসজিদে জামাতে নামাজে যাবার অনুরোধ করছেন মুরব্বী। ওইদিকে শেহারের চা হয়ে গেছে চুলায়। বেচারি এক কাপ চা পিরিচে সাজিয়ে এগিয়ে এলো স্বামীর কক্ষের দিকে। কক্ষদ্বারে এসে শুনতে পেল সানানের সাথে হুজুরের আলাপ। ও নাতি, বাসর করছো বউর সাথে? সানানের মৃদু স্বরে জবাব, না হুজুর। শোনো ভাই, বিয়ের পরপরই বাসর করে ফেলতে হয়, নয়তো সম্পর্কের মধ্যে শয়তান ঢুকতে চায়। এহেন আলাপচারিতা শুনতে গিয়ে সাহেরা আনমনা হয়ে যায় নিজের অজান্তে। আচানক চায়ের কাপটি পিরিচ থেকে খসে পড়ে গেল মেঝাতে। ক্ষণিকেই খান খান হলো সেই কাপ। সানান সহজে বুঝতে পারে কে এসেছে চা নিয়ে। ছেলেটি দৌড়ে ছুটে আসে কক্ষ থেকে। গরম চা পায়ে লেগে শেহার তো কাতরাচ্ছে ব্যথাতুর ভঙ্গিতে। জ্বালা পোড়ার কারণে মেয়েটির হেঁটে যেতেও যেন কষ্ট হচ্ছে এখন। এমনটা দেখে সানান এসে বউকে কোলে তুলে নেয় সযত্নে। ধীরে ধীরে নিয়ে আসে কক্ষে। বিছানায় শুইয়ে দিয়ে পা দুটো পর্যবেক্ষণ করতে করতে শুধায়, এক কাপ চা বানাতে গিয়ে এই হাল করলেন নিজের? না মানে হুজুর বলেছিল। বাসরের কথা বাসরের। শুনি এই অবস্থা। জবাব নেই শেহারের। চাঁদ বদনে সারানো বসে থাকেনি জবাবের আশায়। বইয়ের পোড়া পায়ে মলম দিতে হবে যে মলম আনতে জোর কদমে ছেলেটি চলে গেছে নিজ কক্ষে। খানিক বাদে মলমে নিয়ে পায়ে লাগিয়ে দিতে দিতে শুধায়, তা বাসরের কথা শুনে খুশিতে অ্যাক্সিডেন্ট করলেন নাকি? ধুর, এখন কিন্তু রাগ হচ্ছে। আপনি যে দের ব্যাটারি সেটা কিন্তু আজ আবারও প্রমাণ করে দিয়েছেন। শেহারের পায়ে গরম চা পড়লেও খুব বেশি দগ্ধ হয়নি। মিনিট দুয়েকের মাঝে এই তো সানান মলম লাগিয়ে দিল, তাই কোনো পোড়া ক্ষতও হয়নি। রাত 11টার মতো বাজে এখন। শেহার চুপি চুপি শুয়ে আছে নিজ সজ্জায়। আচানক এক অচেনা নাম্বার থেকে টেক্সট এলো হোয়াটসঅ্যাপে। টেক্সটে ক্লিক করতেই নয়নে ভেসে এলো লেখাগুলো, আমি সেই আগন্তুক, তুমি যাকে দেখলে বারবার চমকে উঠো। স্বামীরার বিয়েটা কিন্তু আমার নির্দেশে হয়েছে মোকাম্মেলের সাথে। তুমি হয়তো আমার পরিচয় জানতে উদ্গ্রীব হয়ে আছো। আমি আসলে এই ব্যস্ত জীবনে একটি অসম্পূর্ণ মিশনে নেমেছি। এখনই তোমায় পরিচয় দিলে মিশনটি হয়তো আর শেষ করতে পারবো না। আর যদি মিশন শেষে বেঁচে থাকি তবেই পরিচয় দিতে পারি। নিশ্চিত থাকো, তোমার কোনো ক্ষতি হবে না আমাকে দিয়ে। তুমি আর সানান ব্যতীত অন্য কেউ যেন আমার ব্যাপারে কিছু না জানে। অন্তত এটুকু গোপন রাখো, তাহলেই আমার জীবনের, তা না হলে আমার জীবনের মিশন আমি ব্যর্থ হব। আপনি কে? পরিচয়টুকু তো বলবেন। ঝটপট কথাগুলো লিখতে চাইল শাহের, কিন্তু টেক্সট সিন হওয়ার পরে ওপাশ থেকে ব্লক করে দিয়েছে লোকটি। রিপ্লাই আর দেওয়া হলো না আজ। উৎকণ্ঠিত ভঙ্গিতে মেয়েটি দ্রুত ছুটে গেল স্বামীর কক্ষের দিকে। ওদের কক্ষদ্বার উন্মুক্তই ছিল। মেয়েটা কক্ষে ঢুকে ঘুমন্ত স্বামীকে এক নাগারে ডাকলো কয়েকবার।
কিন্তু ক্লান্ত বর্মশে যে বেঘরে ঘুমোচ্ছে এখন। পাশ থেকে আচমকায় সায়ন সজাগ হয়ে গেল শাহেরের ডাকে। সায়নের ঘুম ভেঙেছে বলে মেয়েটি লজ্জায় ফিরে এলো নিজ কক্ষে। ওইদিকে সায়ন চুপি চুপি ধাক্কিয়ে সজাগ করে দেয় সানানকে। ঘুম ঘুম নয়নে বারান্দায় গিয়ে বউকে কল দেয় ছেলেটি। শাহের ফোন রিসিভ করে একশ্বাসে সানানকে বলে দেয় টেক্সটের পুরো ঘটনা। বর্মশাই ঘুম জড়ানো কণ্ঠে হাই তুলে জবাব দিল, তার মানে লোকটা আমাদের সবাইকে চেনেও। সেরকমই তো। লোকটার বডি ল্যাঙ্গুয়েজও পরিচিত, কণ্ঠস্বরও ভীষণ পরিচিত। আমার কি মনে হয় জানিস সেহের, কি? লোকটা তোর আব্বু। কি বলছেন এসব? দেখ, আমরা কিন্তু লাশ পাইনি। আজ মনে হচ্ছে কোনোভাবে বেঁচে আছেন মেজো চাচা। শাহের ব্যাকুল কণ্ঠে শুধায়, সত্যি? এমনই তো মনে হয় আমার কাছে। যাই হোক, লোকটা তো প্রকৃত পরিচয় দিতে চাচ্ছে না, তার জীবনের মিশন কমপ্লিট করতে চায়। তাই ওনার ব্যাপারটা আমাদেরও গোপন রাখাই উচিত। ঠিক আছে, ঘুমিয়ে পড় এখন। কিন্তু উনি আমার আব্বু হলে ওনাকে আবার খুঁজে বের করব কিভাবে? ইনশাল্লাহ খুঁজে বের করে আনবো, তুই ঘুমিয়ে পড় এখন। আচানক নিদ কেটে যাওয়ায় ছন্দ হারিয়েছেন তন্দ্রাচ্ছন্ন ডাক্তার সাহেব। সম্মানের সুরে বউকে আর আপনি সম্বোধন করতে মনে নেই। আর সে আদুরে লাজবধূ ডাকটিও যেন বেমালুম ভুলে গেল নিদ ঘরে। রংধনুর রং জড়ানো ঢঙের কথাগুলো হলো না এখন। এইসব নিয়ে যদিও আজ মাথা ব্যথা নেই আনমোনা শাহেরের মেয়েটি অশ্রুসজল নয়নে চুপি চুপি ভাবছে বাবার কথা। বড় ফুপার মুখে শুনেছি সেদিন সন্ধ্যার পরে খাগড়াছড়ির পাহাড়ি রাস্তায় তাদের গাড়ি বিকল হয়ে যায়। ড্রাইভার গাড়ির সমস্যা চেক করার জন্য নাকি গাড়িটিকে রাস্তার উপরেই থামিয়ে নেয়। বড় ফুপা বাতেন দাঁড়িয়েছিলেন গাড়ির পাশে, আর বাবা নাকি দাঁড়িয়ে যান গাড়ি ঠিক উল্টো দিকে রাস্তার অপর পাশে। তখন অন্য কোনো একটা দ্রুতগামী গাড়ির ধাক্কায় বাবা ছিটকে পড়েন রাস্তা থেকে। বড় ফুপার মতে হয়তো পাহাড়ের ঢাল বেয়ে বাবা গড়িয়ে পড়েছে নিচের নদীতে। সেদিন রাতের আধারে রাস্তার পার্শ্ববর্তী জঙ্গল থেকে শুরু করে পাহাড়ি ঢালের নদীতে অনুসন্ধান করে পুলিশ। পরদিনও সন্ধান করা হয় দিনভর। কোথাও খোঁজ মেলেনি আমার জীবিত বাবার অথবা মৃত লাশের। ধারণা করা হয় বাবার লাশ পাহাড়ি নদী দিয়ে স্রোতের টানে দূরের কোনো নদীতে বা সাগরে চলে গেছে। সেই দুর্ঘটনার আগের দিন বড় ফুপা বাড়ি ছাড়েন ঢাকার উদ্দেশ্যে। ঢাকা না গিয়ে ফুপা কেন গিয়েছিলেন খাগড়াছড়িতে সেই হিসেব আজও জানা নেই আমার। ঘুরতে গেলে তো ফুপা জানিয়েই যেতে পারতেন বাড়ি থেকে, কিন্তু ফুপা তো গিয়েছেন না জানিয়ে। আর বাবাও একবারের জন্যও বলেনি যে খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাবেন। যদিও বাতেন ফুপা বলেছেন তিনি ঘুরতে গিয়েছেন আমার বাবাকে সাথে নিয়ে। বাবা ছিলেন কুমিল্লায় পুলিশের এসপির দায়িত্বে। ঢাকা না গিয়ে বড় ফুপা কুমিল্লায় গেলেন, আবার সেখান থেকে বাবাকে নিয়ে খাগড়াছড়ি ঘুরতে গেলেন, অথচ কেউ পরিবারকে কিছু জানালেন না। মাঝখান থেকে মৃত্যু সংবাদ পেলাম বাবার। পুরো ব্যাপারটাকে কেমন যেন রহস্যময় মনে হয়। এইসব বিরহী ভাবনার দোলাচলে দুলে শাহের চুপি চুপি চলে যায় ঘুম পড়িতে। ঘুম ঘরে দেখলো এক নিদারুণ স্বপ্ন। বাবা ফিরে এসেছে, গোপনে হাত বাড়িয়ে ডাকছে তাকে কাছে, কিন্তু কাছে যাবার আগে নিজেই দূরে সরে যাচ্ছে, বহু দূরে। বাবার পিছু নিতে গিয়ে নিধি কেটে গেল শাহেরের। স্বপ্ন ভেঙে গেল ধোকা দিয়ে। বাবাকে ভেবে আঁকি জলে কিছুক্ষণ বদন ভেসেছে মেয়েটির। খানিক বাদে আবারও পাড়ি দিল ঘুম পড়িতে। ঘণ্টাখানেক পরে এক অদ্ভুত চিৎকারে নিদ কেটে গেল শাহেরের। এই আওয়াজ বেশ পরিচিত। সময় অসময়ে কোথা থেকে যেন এক পাগলি আসে এলাকায়। এই চিৎকার সে পাগলিটারই। জোরে জোরে আঘাত করছে শাহেরের বাতায়নে। বুড়ি বুড়ি মেহেরুন্নেসা, শোন, বহু বছর আগে তোর হারিয়ে যাওয়া বুকের ধন ফিরে পাবি শীঘ্রই। শাহেরের বাতায়ন থেকে পাগলির আওয়াজ দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে। শয্যা ছেড়ে ব্যাকুল চিত্তে দৌড়ে এসে বাতায়নে দাঁড়ালো মেয়েটি। হ্যাঁ, পাগলিটাই তো। হর্ন নিয়ে ফিরেও যাচ্ছে বাড়ির পেছন দিক দিয়ে। শাহের নীরবে ভাবছে, 2 বছর আগে হারিয়ে যাওয়া বুকের ধন ফিরে পাবে দাদি। হারিয়ে তো গেছে আমার এক চাচা, বাবা তো হারিয়ে যায়নি বহু বছর আগে। তবে কি সেই আগন্তুকই আমার চাচা? আমার চাচাটাই কি ফিরে আসবে? আমি তাহলে শুধু শুধুই বাবাকে ফিরে পাবার স্বপ্নে বুক বাঁধছি। কেন যেন স্বপ্নরাও ইদানিং খুব ধোঁকা দিচ্ছে আমায়। আমার মতো সর্বহারা অভাগীর যে স্বপ্নও দেখতে নেই। আজ থেকে বাবার নামটাই ভুলে যাব আমি। হ্যাঁ, সত্যি বাবার নামটাও ভুলে যাব। অকারণেই শুধু স্বপ্নবাজ হচ্ছি আমি বাবাকে ঘিরে। আশার মরীচিকা ব্যাকুলভাবে ডাকছে আমায় আহত সুরে, শোকাহত করতে। আর কোনো শোক আর কোনো আশার মরীচিকা বয়ে বেড়াবো না আমি। এসব বৈরী ভাবনার ঘোরে হারিয়ে বিষণ্ণ মেয়েটি এসে গা এলিয়ে দিল বিছানায়। ধরনীর বুকে সুরজ মিয়ার দাপট কমেছে ধীরে ধীরে। ক্লান্ত বিকেলে বিদায়ী গানের গুনগুন সুরে বেচারি বড্ড মায়াবী হতে চায় এখন।
ধরাতলে বিকেলের মায়া শুরু হয়েছে আলো ও ছায়ার মোহনীয় খেলা নিয়ে। আজ এই বিকেলে শাহের চুপটি করে বের হচ্ছে বাড়ি থেকে। মেয়েটির পরনে বরের দেয়া ভারী নতুন ড্রেস। সানান ওয়াশরুম থেকে ফিরে দেখতে পায় লাজবধূ বেরিয়ে যাচ্ছে ঘর ছেড়ে। বউকে পিছু ডেকে ছেলেটি কৌতূহলী কণ্ঠে শুধায়, কোথায় যাচ্ছেন লাজবধূ? পাশের বাড়ির এক ম্যাডামের কাছে ইংরেজি প্রাইভেট পড়তো সামিরা। ম্যাডাম ওনার পাওনা টাকাটা চেয়েছে। চাচি রূপম ভাইয়াদের বাড়ি গেছে তো ওই প্রাইভেটের টাকাটা আমায় এখন দিয়ে আসতে বলেছে। দাঁড়ান, আমিও যাব আপনার সাথে। শাহের চুপটি করে দাঁড়িয়ে রয় স্বামীর অনুরোধে। সানান মোবাইল আর ওয়ালেট নিয়ে ঘরের পোশাকে এগিয়ে আসে বউয়ের কাছে। উঠোন পাড়ি দিতে দিতে মুগ্ধ নয়নে চেয়ে বলল, আপনাকে কিন্তু খুব সুন্দর লাগছে লাজবধূ। আপনার পছন্দ করা পোশাক পরেছি তো। আরে, বউটাই তো আমার ভীষণ পছন্দের। শাহের আনত শিরে লাজুক হাসে বরের মন ভুলানো কথা শুনে। বর বেচারাও হারায় বউয়ের নয়ন জোড়ানো হাসির জাদুতে। এসব খুশির আবেশে বাড়ির গেট পেরিয়ে গেছে ওরা। সানান ধীর কণ্ঠে বউকে শুধায়, কিছু বলছেন না যে? হঠাৎ লাজুক হয়ে কথা হারিয়ে গেল মেয়েটির মন ঝুড়ি থেকে। ভেবে তো পাচ্ছে না কি বলবে এখন, কিন্তু কিছু যে বলতেই হবে এই খুশি খুশি আলাপের লগনে। কথা খুঁজে না পেয়ে মেয়েটি ঈষৎ হেসে বলল, আজকে বিকেলটা খুব মায়াবী না? ঠিক আমার লাজবধূর মতো মায়াবী। মায়া হয়ে চুপি চুপি আসবে কাছে, খানিক বাদেই ঢেকে যাবে ঘুমটা পড়া আধারের লাজে। কি যে বলেন। তবে বিকেল শেষে রাতের আধার এলেও ভালো, তখন চাঁদ আসে রাতের আধারে হেসে। চুপি চুপি চাঁদ হারায় আধার রাতে, আমিও হারাবো আমার লাজবধূর লাজে। এরই মাঝে গতিপথ থমকে গেল দুজনার। সে ম্যাডামের বাড়ির সামনে চলে এসেছে ওরা। শাহের ঈষৎ হেসে আহ্লাদি কণ্ঠে বলল, আপনি এখানে একটু দাঁড়ান, আমি ভেতরে গিয়ে টাকাটা দিয়ে আসি। সানান একাকী দাঁড়িয়ে রয় বাড়ির সম্মুখে। তার লাজবধূ ছোট ছোট কদমে চলে যায় বাড়ির ভেতরে। বাড়িতে ঢুকে মেয়েটি সালাম দিয়ে প্রাইভেটের টাকা দেয় সে ম্যাডামকে। ম্যাডামের ঘরের পাশাপাশি আরো কয়েকটি ঘর আছে এও বাড়িতে। কয়েকজন কুটিল নারী তো উঠোনেই দাঁড়িয়ে। টাকা দিয়ে ফেরার পথে উঠোন থেকে একজন কটূক্তি করলো শাহেরকে, সেমরির শখই শেষ হয় না। কয়দিন আগে কেমনে কেমনে স্বাস্থ্য ভাইয়ের কাছে বিয়া বইছে। বিয়ার ঘটনা শেষ হইতে না হইতেই আবার গেছে নায়িকা হইতে। নায়িকা হন বুঝি এত সোজা? সে আইছে নায়িকা হইতে। আরেকজন বলে উঠল, নায়িকা না, হ্যাঁ মডেল হইতে চাইতেছে। মডেলিং এর ব্যাপারে মনে করছে চাচাতো ভাইয়ের গলা, ভাবছে সহজেই ধইরা ফেলাইতে পারবো। আমাদের সমাজের অধিকাংশ ক্ষেত্রে প্রতিবেশীরা একে অন্যের মন বোঝার চেষ্টা করে না। অন্যকে খুঁচিয়ে কষ্ট দিতে পারলেই যেন তারা বেজায় খুশি। আজ এসব প্রতিবেশীদের কটূক্তির ভারে নুয়ে শাহের বেরিয়ে যায় মলিন বদনে। বিষণ্ণ মনে মলিন বদনে ধীরে ধীরে ফিরে আসে বরের কাছে। বউকে বিষণ্ণ দেখে সানান শুধায়, কি হলো লাজবধূ? কিছু না। মুড অফ কেন? প্রতিবেশীদের এসব কটূক্তির বিষয়ে মেয়েটি শেয়ার করতে চায় না স্বামীর সাথে, তাই নিমিষেই মিথ্যে জবাব দিয়ে দিল, মুড অফ কিছু মেইলি আলাপের কারণে। বইয়ের নিকট থেকে মেলি আলাপ শোনার মতো ঘনিষ্ঠতা এখনো তৈরি হয়নি সানানের। তাই এমন আলাপের কথা শুনে সহজে ছেলেটি বলল, ও সরি। শাহের ঈষৎ মৌন বদন নিয়ে দাঁড়িয়ে আছে বরের সম্মুখে। বইয়ের জন্য ধীরে ধীরে গভীর মায়া তৈরি হচ্ছে সানানের হৃদয় গহীনে। এই ক্ষণিকের মৌনতাও যেন আজ কষ্ট দিচ্ছে ছেলেটিকে। স্ত্রীর মৌনতাকে বিদায় করতে সানান ধীর কণ্ঠে বলল, চলো না কোথাও ঘুরে আসি। ঘুরতে যাবার মুড নেই, তবে আপনাকে আমার গার্লস হাই স্কুল দেখাতে নিয়ে যেতে পারি, কারণ স্কুলটা সামনেই। তো চলুন। ঠিক আছে। দুজনে ধীর পায়ে হেঁটে যাচ্ছে চুপটি করে। আলাপড়ি দুজনের নির্বাক বদনে। বইয়ের মৌন বদনে চেয়ে সানান গম্ভীর কণ্ঠে বলল, জানেন, বউ নিয়ে আমার একটা ইচ্ছে আছে। কি? আধার রাতে একটা ডিগবাজি দেবো। এটা একটা ইচ্ছে হলো? সাহেব ঠোঁট বাঁকিয়ে জবাব দিল, ওকে, বাদ দিলাম এই ইচ্ছে। তাহলে শীতের রাতে বউ নিয়ে সাঁতার কাটবো পাশের নদীতে। ফ্রিজ হতে ইচ্ছে করে। এটাও বাদ দিলাম। আরেকটা বলি তাহলে, আধার রাতে বউ নিয়ে তাল গাছে উঠে পানি তাল খাবো। তাল গাছে ওঠা অত সহজ নাকি? পাগল হয়েছেন? থাক, তাহলে অন্য একটা ইচ্ছার কথা বলি। নারিকেল গাছের মাথায় উঠে দুজনে ডাব খাবো একসাথে। সহজ কোনো ইচ্ছে নেই আপনার? আছে তো। কি? বৃষ্টির মধ্যে হাডুডু খেলবো বউয়ের সাথে। এতক্ষণই হুঁশ এসেছে স্যারের। খিলখিলিয়ে হেসে বাঁকা চোখে চেয়ে বলল, আপনি ফাজলামো শুরু করেছেন আমার সাথে? তাহলে মনমরা হয়ে আছেন কেন? তার জন্য এইভাবে ফাজলামো করবেন? আমি তো প্রথমে ভেবেছিলাম সত্যি স্বপ্নের কথা বলছেন আপনি। মিষ্টি মধুর আলাপচারিতায় দুজন চলে আসে স্থানীয় গার্লস স্কুলের সামনে। শহরের কৈশোরের স্বপ্নজড়িত হাই স্কুল এটি। অসীম উৎসাহের ধারা হারা ছন্দে হারিয়ে শাহের বলে ওঠে, আমার স্কুলটা অনেক বড় না?
গম্ভীর কণ্ঠে জবাব দিল সানান। শেহের আরো কিছু বলতে যাচ্ছিল খুশি খুশি ছন্দে দুলে, কিন্তু তাকে দেখে স্কুলের দেয়ালে লিখিত রয়েছে, এই স্কুলে শিক্ষা নেওয়া সব সুন্দরী বান্দরী তরুলতা তন্নি, ওরা সবাই চুন্নি, প্রেম করে, হালি হালি ছাকা খায়, খালি খালি প্রচার স্থানীয় যুব কিশোর সংঘ। কৈশোরের স্কুলটি দেখাতে এসেও এমন বিচিত্র বিড়ম্বনায় পড়তে হবে কে জানতো। সাধারণত গার্লস স্কুলের উপর ক্ষোভ থাকে স্থানীয় ছাকা খাওয়া কিশোর যুবাদের। স্কুলের মেয়েদের নিকট থেকে ছাকা খেয়ে ওরা দেয়ালে লিখে রাখে মনের গোপন ক্ষোভের কথা। তাই বলে শেহরের খুশির ক্ষণে এই লেখাগুলো সামনে আসতে হবে। খুশি খুশি ক্ষণটাকেও আজ মরিচিকার মতো মনে হচ্ছে মেয়েটির। নিজের স্কুলের মেয়েদের চরিত্রের বদনাম কেন হতে হবে স্বামীর সামনে? বেচারির মান সম্মান আর কিছুই রাখলো না স্কুলগুলো। সানান বইয়ের মুড বুঝে ধীর কণ্ঠে বলল, চলুন বাড়ি ফিরে যাই। দুজনাই ধীর কদমে যাত্রা করলো বাড়ির পথে। স্কুল দেখাতে এলেই যত সব অদ্ভুত ঘটনা ঘটে শেহরের সাথে। মনে হয় যেন খারাপ স্কুলে পড়েছে মেয়েটি। বেচারি আনমনে নিজেকে কুফা বলে গালি দিচ্ছে শতবার। আলাপও করছে না বরের সাথে। নির্বাক হেঁটে কিছু দূর আসার পর দেখা হলো এক বাদামওয়ালার সাথে। লোকটি বাদাম দেখিয়ে গলা হাঁকিয়ে বলল, সুনামগঞ্জের বাদাম ছাড় লইবেন? গঞ্জ আর মাদারীপুরে সুস্বাদু বাদামে সুনাম পুরো দেশ জুড়ে। সানানেরও অজানা নয় এসব। দেশে থাকতে কত খেয়েছে এসব এলাকার বাদাম। আজও বউকে দাঁড় করিয়ে প্রফুল্ল চিত্তে ছেলেটি বাদাম কিনলো কাগজের ঠোঙা ভর্তি করে। বাড়িটিও এখান থেকে খুব বেশি দূরে নয়। গুটি গুটি পায়ে দুজনে ফিরে এলো মিনিট দুয়েকের মাঝে। গেটে ঢুকে শেহের পুকুর পাড়ে রশি থেকে কাপড় চোপড় আনতে চলে যায়। বাদাম হাতে সানান ফিরে আসে ঘরে। কাপড় নিয়ে মেয়েটি ঘরে ফিরতে গলা ছেড়ে ডাকলো সানান, লাজবধু লাজবধু, একটা বাটি নিয়ে আসেন তো। হুট করে বাদামের প্যাকেট ছিঁড়ে যায়। বউকে বাটি আনার আদেশ করেছে ছেলেটি, কিন্তু বাটির পরিবর্তে শেহের হাজির হলো হাতে একটা বটি নিয়ে। মেজাজের পারদ উঁচিয়ে সানান বলল, আরে দের ব্যাটারি, কোপাতে চলে এসেছিস নাকি আমায়? আপনি না বললেন বটি আনতে? আমি বাটি চেয়েছি বাদাম রাখার জন্য। ও সরি। হয়েছে, বস এখানে। হাতে বটি নিয়ে শেহের পাশে বসলো চুপটি করে। সানান ধমকে সুরে প্রশ্ন করলো, বটিটা রাখছিস না কেন হাত থেকে? কোপাবো আপনাকে? কেন? এতদিন বলেছেন আপনি আপনি করে, আর এখন আবার শুরু করলেন তুই তুই করে। ও সরি, কখন যে তুই বলে ফেলেছি খেয়ালই করিনি। ভেরি ভেরি সরি। ঠিক আছে, তবে বটি যখন নিয়ে এসেছি তখন আপনাকে কুপিয়েই ছাড়বো আজ। কেন, আবার কি করলাম লাজবধু? কতদিন আর কখনো আপনি করে বলবেন না? ঠিক আছে, কথা দেব। আপনি বটি রেখে দিন তো এবার। শেহের সাবধানে বটি রেখে দেয় খাটের নিচে। সানান খোসা ছাড়ানো কিছু বাদাম বউয়ের হাতে দিয়ে বলল, এখন থেকেই তুমি করে বলবো, তবে একটা শর্ত পূরণ করতে হবে আপনাকে। কি? কাঁধে হাত দিয়ে বউয়ের কানের কাছে মুখ এনে ছেলেটি ফিসফিসিয়ে বলল, যদি একটা লিপ কিস দিতে পারেন তবে এখন থেকেই তুমি করে বলবো। এমন কথায় এক নই নই লাজ এসে আচানক ঘিরে ধরল মেয়েটিকে। কিছু অদৃশ্য রঙিন স্বপ্ন এসে উকি দিল নয়ন কোণে, কিন্তু হৃদয় তো আছে লাজের পর্দার ঘিরে লাজুক হয়ে। স্বপ্নীল ভাবনার বর্ণিল ঘরে যদিও মন হারিয়ে যেতে চায় চুপিসারে, তবু লাজেই আসে সে হারাবার পথে বাধা হয়ে। বউয়ের এমন বর্ণিল ভাবনার ছন্দময় দোলার মাঝে সানান নিজের সাথে বউকে চেপে ধরে বলল, কি দেবেন না লিপ কিস? বউ বেচারি লাজরাঙা রঙের শিরোনত করলো চুপটি করে। পরম আদরে সানান চুমু খেতে যাচ্ছিল বউয়ের কপালে। এরই মাঝে কলিং বেলের আওয়াজ হলো ঘরের দোরে। চাচি রাহেলার গলার আওয়াজও এলো জোরে সোরে। সেহের লাফিয়ে উঠেছে চাচিকে দ্বার খুলে দেবার তরে। খাটের নিচ থেকে বটি নিয়ে বেরিয়ে যাচ্ছে মেয়েটি। সানান পিছু রেখে দুষ্টু স্বরে বলল, শুনুন, দরজা খুলে এসে লিপ কিসটা দিয়ে যাবেন কিন্তু। চঞ্চলা লাজুক মেয়েটি এবার প্রতিবাদ করলো জোরে সোরে, বেশি বদমাইশি করলে লিপ কিস নয়, বটি দিয়ে এক কোপ দিব আপনার লিপে। হ্যাঁ, কপি দিন, তবে বটি দিয়ে নয়, আপনার দাঁত দিয়ে। বলে শেহের দৌড়ে চলে গেল বাইরে। এক সোনালি আভার পরশ ছেয়ে গেছে ধরালোকে। নতুন উষার আগমনে প্রাণীকুলে বেড়েছে ব্যস্ততা, চলছে নবোদ্দীপনা। প্রভাতের প্রথম প্রহর পেরিয়ে যাচ্ছে একটু একটু করে। সকাল 9টার মতো বাজে এখন। এরই মাঝে বরকে নিয়ে মহানন্দে শেহের এসেছে ভার্সিটিতে। শুধু বরই আসেনি সাথে, শামসও এসেছে যাত্রা ওদের সঙ্গী হয়ে। বেয়ারা ছেলেটি গোপনে তরির সাথে মোলাকাত করতে চায় হৃদয়ের টানে। খুব সেজেগুজে হ্যান্ডসাম লুকে এসেছে লন্ডন বয়দের। গাড়িটি গতি হারিয়ে থামলো ভার্সিটির সামনে। গাড়িতে শামস ব্যস্ত নিজের হ্যান্ডসাম লুকটিকে শেষবারের মতো পরখ করে নিতে। সানান শেহের নেমে গেল খুশির আমেজ নিয়ে। গেটের নিকট এগিয়ে আসতে দুজনে চমকে গেল। হঠাৎ আসা এক নতুন আবেশে। ওদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আগন্তুক ভদ্রলোক। সানান দৌড় ছুটালো সেই লোকের পিছু পিছু। শেহেরও দৌড়াচ্ছে স্বামীকে অনুসরণ করে। লোকটিও দ্রুত উঠে গেল নিজ গাড়িতে।
গাড়ির দরজাটি আর আটকানো সম্ভব হয়নি। ভদ্রলোকে সানান চেপে ধরেছে দরজা শক্ত হাতে। সেহেরও হাঁপাতে হাঁপাতে চলে এসেছে কাছে। দুজনকে এভাবে বেপরোয়া হতে দেখে আগন্তুক গাড়ি স্টার্ট করলো না আর মাস্ক টেনে সরিয়ে নিয়েছে মুখ থেকে। কালো চশমায় নয়ন ঢাকা লোকটির বদন দেখে বিস্ময়ে হতবাক হলো ওরা দুজনেই। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।